গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য পিপল অব দ্য মিস্ট। আজকে 9ম পর্ব। নিস্তরঙ্গভাবে কেটে গেল 2 দিন। এর মাঝে উল্লেখযোগ্য তেমন কিছু ঘটল না। পিটার সহ কয়েকজন কুলিকে নিয়ে শহরে ঘুরল লিওনার্দ আর ফ্রান্সিসকো। ঘটনা বলতে এতটুকুই। ঘোরাঘুরি করলেও খুব বেশি কিছু দেখার সুযোগ পেল না ওরা। যেখানেই গেল সেখানে ভিড় জমল জনতার। আগে কখনো সাদা চামড়ার মানুষ দেখেনি শহরের লোকেরা, তাই তাদের কৌতূহলের সীমা নেই। কিছুটা ভয় আর কিছুটা শ্রদ্ধা নিয়ে আগন্তুকদের ঘিরে থাকল ওরা। অতি উৎসাহীরা সারাক্ষণ পিছু পিছু ঘুরল। শেষে বিরক্ত হয়ে প্রাসাদে ফিরে আসা ছাড়া গত্যন্তর রইল না। সঙ্গীরা ঘোরাফেরা করে সময় কাটালেও জোয়ানা আর অটারের পক্ষে তা সম্ভব হল না। দেবতারা সাধারণ মানুষের মাঝে দেখা দেয় না, তাই প্রাসাদের ভিতর বন্দী হয়ে থাকতে হলো ওদের। করার মতো কোনো কাজ না থাকায় তিতিবিরক্ত হয়ে উঠল দুজনে। অবস্থাটা প্রথম দিন কোনো মতো সহ্য করল বামন। তারপর আর থাকতে না পেরে সাগা নামের মেয়েটির কাছে চলে গেল। সময় কাটাতে শুরু করলো তার সঙ্গে। কিছুটা উদ্বেগ অনুভব করলেও ওকে নিষেধ করতে পারল না নিউনাদ। হাজার হোক, হাত পা গুটিয়ে আর কতক্ষণে বা বসে থাকা সম্ভব একজন মানুষের পক্ষে? অটারকে শুধু সতর্ক করে দিল নিজেকে সামলে চলতে। সেই সঙ্গে পরামর্শ দিল মেয়েটির কাছ থেকে কুয়াশা মানবদের ভাষাটা শিখে নিতে, তাতে সুবিধে হবে। লিওনার্ড নিজেও জোয়ানা আর সোয়ার কাছ থেকে শিখতে শুরু করেছে ভাষাটা। যাই হোক, উৎসবের দিন দুপুরে উলফানের সৈন্যদল আর বেশ কিছু পুরোহিত পরিবেষ্টিত হয়ে জালের মন্দিরে গেল অভিযাত্রীরা। সঙ্গে গেল কুলিরাও। মূর্তির মাথা আর কোলের সিংহাসনে বসতে রাজি হল না জোয়ানা আর অটার। ওটার পায়ের কাছে জলাশয়ের কিনারায় আসন পাতা হলো ওদের জন্য। লিওনার্ড সহ অন্যান্যরা দাঁড়ালো দুপাশে। দিনটা ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন। আকাশ থেকে মাঝে মাঝেই নেমে আসছে পেঁজা তোলার মতো সাদা তুষার। দেবদেবীর কাছ থেকে একটু দূরে স্থাপন করা হয়েছে ভাষণ মঞ্চ। সেখানে দাঁড়িয়ে না আম চেঁচিয়ে উঠল, কুয়াশার বাসিন্দারা, বরাবরের মতো আজ আমরা এখানে সমাবেত হয়েছি জালের উৎসব পালন করতে। তবে পার্থক্য এতটুকুই যে দেবতা নিজে আজ হাজির আছেন আমাদের সঙ্গে। তোমরা নিশ্চয় জানো আমাদের দেবী মাতা এবং পরম জ্ঞানী দেবতা পুরনো নিয়ম কানুন পাল্টে দিয়েছেন। 50 জন মেয়েকে নির্বাচন করা হয়েছিল দেবতার কাছে সমর্পণের জন্য, কিন্তু ওদের দুর্ভাগ্য, জাল আমাদের ওই ভালোবাসার উপহার প্রত্যাখ্যান করেছেন। তার পরিবর্তে নতুন উপহার চেয়েছেন তারা, সেগুলো নিয়ে আসা হোক। মূর্তির পেছন থেকে কয়েকজন রাখাল উদয় হলো। টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে মদ্দা ষাঁড় আর ছাগলকে। মূর্তির গোড়ায় পাথুরে জায়গা পা ফেলতে বেশ কষ্ট হচ্ছে প্রাণীগুলোর। সেগুলোকে নিয়ন্ত্রণে রাখতে যান বেরিয়ে যাচ্ছে রাখালদেরও। দর্শকদের মাঝে হাসির রোল বয়ে গেল। যাই হোক, কষ্টসৃষ্টে 2 দেবদেবীর সামনে আনা হলো প্রাণীগুলোকে। তারপর জবাই করা হলো। সব মিলিয়ে 10 মিনিটও লাগলো না কাজটা শেষ হতে। নাম এবার ঘোষণা করল, আমাদের উৎসব শেষ, এবার তোমরা বাড়ি ফিরে যেতে পারো কুয়াশা বাসিন্দারা। আকা আর জাল আমাদের কৃপা করুন, সুখ সমৃদ্ধির বন্যা বয়ে দিন তারা আমাদের মাঝে। অসন্তোষের একটা গুঞ্জন বয়ে গেল দর্শকদের মাঝে। সাধারণত রাত ভর চলে এ অনুষ্ঠান। নির্ধারিত তরুণীদের এক এক করে বলি দেয়া হয়, সেই সঙ্গে চলে নানান রকম বন্দনা। হতভাগ্য মেয়েগুলোর আর্তনাদ শুনে এক ধরনের বিকৃত আনন্দ পেতে অভ্যস্ত ওরা। আর আজ 2 ষাঁড় আর 2 ছাগল জবাইয়ের দৃশ্য দেখিয়ে শেষ করে দেয়া হচ্ছে সব। এতে আনন্দ কোথায়? অসন্তোষটা ধীরে ধীরে ক্ষুব্ধ হুঙ্কারে পরিণত হল। মেয়েগুলোকে নিয়ে আসো, চেঁচিয়ে উঠল কেউ ভিড়ের মাঝ থেকে। পুরনো দিনের মতো জালের কাছে নিবেদন করো। বাকিরা হৈ হৈ করে সম্মতি দিল তাতে। ধূর্ত ভঙ্গিতে আগুনের রসদ জোগালো নাম। বলল, ভাইয়েরা আমার, দেবতারা নতুন আইন দিয়েছেন, তোমরা সেটা গ্রহণ করেছ। নারী পুরুষদের রক্তের বদলে এ মন্দিরে এখন থেকে গরু ছাগলের রক্ত বইবে। চাঁদের আলোয় প্রার্থনা করবার অধিকারটুকু আর আমাদের নেই। এই পবিত্র মন্দির এখন স্রেফ একটা দর্শনীয় স্থান, আর কিছুই নয়। আমার তো বয়স হয়ে গেছে, বাঁচব আর কদিন। তাও ভালো,
আমাদের পূর্বপুরুষদের পালন করার নিয়ম নীতির এই চরম অবমাননা বেশি দিন দেখতে হবে না। কপাল খারাপ তোমাদের। এখন থেকে এই তোমাদের নিয়তি। যাও, এভাবেই সুখে শান্তির খোঁজ করো। বাঁকা একটা হাসি দিল প্রধান পুরোহিত জোয়ানার দিকে তাকিয়ে, তারপর উল্টো ঘুরে চলে গেল। ততক্ষণে প্রায় উন্মাদ হয়ে গেছে জনতা। চিৎকার উঠল, রক্ত চাই, রক্ত! গরু ছাগলের জবাই দেখিয়ে ধোকা দেয়া চলবে না আর আমাদের। এমন দেবতা থাকার চেয়ে না থাকাই ভালো। বন্ধুরা, সবাইকে পানিতে ছুঁড়ে ফেলো। দেবতার সত্যিকার দাসীদের এনে নিবেদন করো জালের সামনে। জট করে উঠে দাঁড়ালো জোয়ানা। থামো! ধমকে উঠল। এমন অবাধ্যতা দেখাবার সাহস কে দিয়েছে তোমাদের? নিজেদের ভালো চাও তো থামাও এসব, নইলে অভিশাপ আর মৃত্যু উপহার পাবে। আর আমরা মানুষদের রক্ত চাই না। বুঝতে পেরেছো তোমরা? এক মুহূর্তের জন্য নীরব হলো জনতা। তারপর আবার দ্বিগুণ ক্রোধে হইচই শুরু করে দিল। শুরু হলো ঠেলাঠেলি। সবাই ছুটে আসছে অভিযাত্রীদের লক্ষ্য করে। সৈন্যদের প্রতিরক্ষা ব্যূহ তার বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারল না। হয়তোবা ইচ্ছে করেই ক্ষিপ্ত জনতাকে ঠেকালো না ওরা। আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াই ভালো, বলে উঠল উলফান। দেবতারা হয়তো নিজেদেরকে রক্ষা করতে জানেন, কিন্তু আমাদের বাকিদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে ওরা। চলো তাহলে, বলে জোয়ানা। উন্মুক্ত জনতার সামনে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না। তাড়াতাড়ি উল্টো ঘুরে বেরিয়ে যাবার টানেলের দিকে এগোতে শুরু করলো ও। অন্যেরাও পিছু নিল। নির্বিবাদে সুড়ঙ্গ মুখে পৌঁছতে পারল না ওরা। জনতার একাংশ সৈন্যদের কর্দন ভেদ করে পৌঁছে গেল ওদের কাছে। লিওনার্দ লক্ষ্য করল দুজন পুরোহিত নেতৃত্ব দিচ্ছে মিছিলটাকে। অভিযাত্রীদের দলের পেছনের অংশের উপর ঝাঁপিয়ে পড়ল ওরা। কোনো মতো ধস্তাধস্তি করে নিজেদেরকে ছাড়ালো আক্রান্তরা। হুড়মুড় করে ঢুকে পড়ল টানেলে। বড় একটা দরজা আছে প্রবেশ পথে। দলের সদস্যরা ভিতরে ঢুকে যেতেই লিওনার্দ আর উলফান ওটা বন্ধ করে দিল। কাজটা সহজ হলো না। ওপাশ থেকে খ্যাপা লোকজন পাল্টে ঠেলা দিচ্ছে। ভাগ্যিস মুখটা বেশি বড় নয়, একসঙ্গে বেশি লোক ঝাঁপিয়ে পড়তে পারছে না দরজাটার উপর। শরীরের সমস্ত শক্তি খাটিয়ে ওদেরকে পরাস্ত করল লিওনার্দ আর উলফান। দরজাটা চেপে আটকে দিল হুড়কে। ওপাশ থেকে ভেসে এলো চাপা সাপ সাপান্ত। ওদেরকে মানা করলেন কেন রাখাল বালিকা? জিজ্ঞেস করল ওটার। দিত না হয় নরবলি, তাতে আমাদের কি এসে যায়? অসভ্য বর্বরের জাত, বলিটলি দিয়ে নিজেরাই খতম হয়ে যাক, সেটাই ওদের জন্য উপযুক্ত। না না, বলে উঠল ফ্রান্সিসকো। সিনিয়র ঠিক কাজটাই করেছেন। অমন অন্যায় নীরবে সহ্য করলে আমরাই বরং ঈশ্বরের চোখে অপরাধী হয়ে যেতাম। ঠিক তখনই দরজার ওপাশ থেকে ভেসে এলো হুল্লোড়। এবার আর তাতে ক্রোধের চিহ্ন নেই, আনন্দ করছে যেন জনতা। বোকা বনে গেল অভিযাত্রীরা। উলফানের দিকে তাকিয়ে জোয়ানা জানতে চাইল, কি ব্যাপার, ওরা হঠাৎ আনন্দ করছে কেন? জালের উদ্দেশ্যে মানুষ উৎসর্গ করেছে ওরা মাতা, বলল উলফান। আমাদের সবাই এ সুরঙ্গে ঢুকতে পারেনি। আপনাদের দুজন কালো চাকরকে পেছন থেকে ধরে নিয়েছে ওরা। ওদেরকে নিশ্চয় ছুঁড়ে ফেলে দিয়েছে কুমিরের মুখে। কুমারী মেয়েগুলোকেও নিয়ে আসবে খুব শীঘ্রই। তাড়াতাড়ি কুলিদের গুনল লিওনার্দ। প্রমাণ পেল উলফানের কথার সত্যতার। দুজন কম। জোয়ানার কাছে ফিরতেই দেখল উলফান তাড়াহুড়া করে চলে যাচ্ছে টানেল ধরে। কোথায় যাচ্ছে ও? জানতে চাইল লিওনার্দ। ফটকের কাছে সৈন্যদের শান্ত রাখতে, বলল জোয়ানা। আমাদেরকে পিছু পিছু যেতে বলেছে। তাহলে চলো, এখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। ওরা দরজা ভেঙে চলে আসতে পারে। খুলিরা সত্যি কি? হ্যাঁ, মাথা ঝাঁকালো লিওনার্দ। দুজনকে হারিয়েছি আমরা, চলো এখন। ফুপিয়ে উঠল জোয়ানা। সব আমার দোষ। খামারি শ্রমিকদের নিজের পরিবারের সদস্যের মতো ভাবে ও। কেন যে ওদেরকে এই নরকে টেনে আনলাম। নিজেকে সামলাও, কড়া গলায় বলল লিওনার্দ। তোমার কিছু করার ছিল না। দোষ দিতে হলে রক্তপিপাসু ওই কুয়াশা মানবদের দাও। শয়তান পুরোহিত না আমকে দাও। জবাব দিল না জোয়ানা। দুহাতে মুখ ঢাকল। ফেরার পথে কোনো সমস্যা হল না। উলফানের যোদ্ধারা পাহারা দিয়ে অভিযাত্রীদের ফিরিয়ে আনল প্রাসাদে।
পাহারাটা অব্যাহত রইল পুরো সন্ধ্যা আর রাতভর। সবাই আক্রমণের আশঙ্কা করলেও দুষ্ট পুরোহিত বা উন্মুক্ত জনতার চেহারা দেখা গেল না। সকাল নাগাদ খবর নিয়ে এলো ওলফান। মন্দিরে মনের স্বাদ মিঠিয়ে নরবলি দেওয়ার পর শান্ত হয়ে এসেছে জনগণ। কোথাও কোনো গোলমালের আভাস নেই। তারপরও দুশ্চিন্তা দূর করতে পারল না অভিযাত্রীরা। ঋতুটা শস্য বোনার। ফলন কেমন হবে সেটা নির্ভর করছে পরবর্তী কয়েক সপ্তাহে কেমন যায় তার উপর। বসন্ত আসতে যদি 1 সপ্তাহ দেরি হয় তাহলে সেটা গোটা কৃষিকাজের উপর ভয়ানক নেতিবাচক প্রভাব ফেলবে। বোনার আগেই নষ্ট হয়ে যাবে সব বীজ, ভালো ফল পাওয়া যাবে না। বলে রাখা ভালো, এক ধরনের গম ছাড়া আর তেমন কিছুই চাষ করে না কুয়াশা মানবেরা। অন্য কোনো ধরনের চাষ সম্পর্কে ওরা একেবারেই অজ্ঞ। কাজেই একটা ফসল নষ্ট হলেও যে আরেকটা দিয়ে কাজ চালিয়ে নেবে তেমনটা ঘটার সম্ভাবনা নেই। আবহাওয়া এবং কৃষিকাজ সংক্রান্ত এই বিশেষ ব্যাপারটি অভিযাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসন্তের উৎসবে জালকে খুশি করার রেওয়াজটা সৃষ্টি হয়েছে বীজ বোনার সময় ভালো আবহাওয়া পাওয়ার উদ্দেশ্যে। যুগ যুগান্তে সেই রেওয়াজ বদলে দিয়েছে জোয়ানা আর অটার। তাই কুয়াশা মানবরা কৌতূহলী ও কুসংস্কারচ্ছন্ন মনে অপেক্ষা করতে থাকলো ফলাফল কি হয় তা দেখার জন্য। ভালো হলে অভিযাত্রীদের জন্য ভালো, আর খারাপ হলে উপরওয়ালা নিশ্চয়ই নিষ্ঠুর রসিকতা করতে ভালোবাসেন। তাই ব্যাপারটা গুরুত্ব বুঝতে পেরেই যেন ভয়ানক শীত নামিয়ে আনলেন সে বছর। স্মরণকালের ইতিহাসে এমন বাজে আবহাওয়ার নজির নেই কুয়াশা মানবদের দেশে। দিনের পর দিন কেটে গেল, কিন্তু সূর্যর মুখ দেখল না। পুরো এলাকা ঢাকা পড়ে রইল ঘন কুয়াশায়। রাতের বেলায় বইল কনকনে ঠান্ডা বাতাস। ফলে যখন বসন্ত একটা মাস পেরিয়ে যাবার কথা, তখনও মধ্য শীতের মতো তীব্র শীতল তাপমাত্রা বিরাজ করতে থাকল। খ্যাত খামারির তো প্রশ্নই উঠে না। এই ভয়াবহ আবহাওয়া যে কি বিপর্যয় ডেকে আনছে সেটা বুঝতে অসুবিধা হলো না লিওনার্ড আর জোয়ানার। প্রতিদিন সকালে প্রবল প্রত্যাশা নিয়ে বাইরে তাকায় ওরা। প্রতিদিনই নতুনভাবে হতাশা গড়ে ওঠে। এখন পর্যন্ত দেবদেবীর সম্মান পাচ্ছে জোয়ানা আর ওয়াটার। ফ্রান্সিসকো আর লিওনার্দো পাচ্ছে যথেষ্ট শ্রদ্ধা, তবে সেটা শুধু প্রাসাদ সীমানার ভেতরে। বাইরে সম্পূর্ণ বিপরীত চিত্র। একঘেয়েমিতে আক্রান্ত হয়ে মাত্র 2 বার শহরে ঘুরতে গিয়েছিল লিওনার্দ আর ফ্রান্সিসকো, তার বেশি আর পারেনি। প্রথমবার ক্ষিপ্ত জনতা গালাগাল দিয়েছে ওদের, জানতে চেয়েছে আবহাওয়ার উন্নতির জন্য দেবতারা কি করেছেন। ওর জবাব দিতে পারেনি। দ্বিতীয়বার তো লোকজন ওদেরকে ধাওয়াই করে বসল। প্রায় পালিয়ে আসতে হয়েছে ওদের। এরপর থেকে আর প্রাসাদের বাইরে যাবার সাহস পায়নি। অথচ কেটে গেছে পুরো 5টা সপ্তাহ। অসহ্য একটা পরিস্থিতি, করার কিছু নেই, সময় কাটাবার কিছু নেই, সারাদিন খালি উদ্বিগ্ন হয়ে থাকা ছাড়া। দিনের বেশ কিছুটা সময় জোয়ানার তত্ত্বাবধানে কুয়াশা মানবদের ভাষার চর্চা করল লিওনার্দ। বাকিটা সময় দুজনে কাটায় গল্প করে। নিজেদের অতীত সম্পর্কে কথা বলে ওরা, আলাপ করে তুচ্ছাতি তুচ্ছ বিভিন্ন বিষয় নিয়ে। 5টা সপ্তাহ এভাবে গল্পগুজব করে অদ্ভুত একটা ঘনিষ্ঠতা সৃষ্টি হলো ওদের মাঝে। পরস্পরকে বুঝতে শিখল ওরা, মন পড়তে শুরু করল। মুখ খুলবার আগেই একে অন্যের বক্তব্য আঁচ করতে পারে এখন ওরা। বলে রাখা ভালো, হৃদয়ের কথা কখনো উচ্চারিত হয় না ওদের মুখ দিয়ে। সারাক্ষণ একে অন্যের দিকে অন্তরের অনুভূতি গোপন রাখার চেষ্টায় ব্যস্ত হয়ে থাকে। আলাপ করে বিভিন্ন বিষয় নিয়ে। ফলে মনে মনে দুজন পরস্পরের প্রেমিক প্রেমিকা হলেও বাহ্যিকভাবে সম্পর্কটা বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধ রইল। লিওনার্দের সঙ্গে জোয়ানার যতটা ঘনিষ্ঠতা বাড়ল, ততটাই কমল সুয়ার সঙ্গে। প্রৌঢ়া দাসী মুঠে সুখে নেই। সে বুঝতে পারে ছোট মালকিন এখন আর তাকে আগের মতো বিশ্বাস করে না। 2 প্রেমিক প্রেমিকা যখন গল্পগুজবে মত্ত হয়ে থাকে, তখন সুয়াকে ওদের পেছনে নীরবে দাঁড়িয়ে থাকতে মন হয় মিশরীয় মমির মতো, স্রেফ একটা ঘর সাজানোর উপকরণ হয়ে। তীব্র ঈর্ষা নিয়ে লিওনার্দকে দেখে ও, মনের ভেতর জ্বলতে থাকে ঘৃণার আগুন। ফ্রান্সিসকোর দিন কাটছে ভয় ভীতির মধ্যে। তার নিশ্চিত ধারণা এই নরক থেকে প্রাণ নিয়ে ফেরা হবে না আর ওদের কারোরই। ভয়টা লুকাবার চেষ্টাও নেই তার মাঝে। আপন মনে ঈশ্বরকে ডেকে চলে ও সারাটা দিন।
মৃত্যু ভয় ওটারের মধ্যেও আছে, কিন্তু মোটেই বিচলিত নয় ও। শেষ দিনটা আমোদ ফুর্তির মধ্যে কাটাবার সিদ্ধান্ত নিয়েছে। সময় কাটাচ্ছে স্ত্রীর সঙ্গে, দেদারসে গিলে চলছে মদ। ব্যাপারটা এতই বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে যে শেষ পর্যন্ত লিওনার্দ একদিন ওকে ডেকে সতর্ক করে দিতে বাধ্য হল। মনিবের কথায় মোটেই ভাবান্তর হল না বামনের মাঝে। বলল, আজ আমি দেবতাবাস, কাল হয়তো থাকবো না। এমনিতেও নাম বদমাসটা আমাদের খুন করার জন্য ছুরিতে শান দিচ্ছে। খামোকা চিন্তা করে লাভ কি? তার চেয়ে জীবনটা উপভোগ করাই কি বুদ্ধিমানের কাজ নয়? আমি কুৎসিত বলে সারাটা জীবন মেয়েদের ঘৃণা পেয়েছি, কিন্তু এখন আমার বউ আমাকে দুনিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষের মতো সম্মান দিচ্ছে। জেনে শুনে সেই সম্মান কি পায়ে তোলা ঠিক? আমার তো মনে হয় বাস আপনারও কিছুটা আমোদ ফুর্তির দরকার। কি মনে করো আমাকে? বিরক্ত গলায় বলল লিওনার্দ। তোমার মতো বোকার গাধা? যা খুশি করো তুমি, কিন্তু দয়া করে মাতাল হয়েও না। কুয়াশা মানবদের ভাষা শিখে ফেলেছ এখন তুমি। এখন যদি নেশার ঘুরে ওই ভাষাতে ব্যাফাস কিছু বলে ফেলো, আমাদের সবার মাথার উপর বিপদ ঘনিয়ে আসবে। তাছাড়া আমি খবর পেয়েছি শাখা মেয়েটা নামের দুঃসম্পর্কের নাতনি। নিঃসন্দেহে ও প্রধান পুরোহিতের গুপ্তচর। আমাদের কপালে এমনিতেই মরণ লেখা আছে ব্যাস, উদাস গলায় বলল অটার। কিন্তু সেটার অপেক্ষায় সব কিছু ছেড়ে ছুড়ে বসে থাকা সম্ভব নয় আমার পক্ষে। ধ্যাত্তেরি, তোমাকে কিছু বলতে যাওয়াটাই বৃথা। রাগ করে অটারের সামনে থেকে চলে এলো লিওনার্দ। তবে মনে মনে খুব একটা দোষও দিতে পারছে না ভৃত্যকে। হাজার হোক অসভ্য আফ্রিকানদের একজন ও। শ্বেতাঙ্গ মনিবের সঙ্গে থেকে কিছুটা উন্নতি হয়েছে হয়তো, কিন্তু সেটাকে খুব বড় কোনো উন্নতি বলা চলে না। এ ধরনের পরিস্থিতিতে এর চাইতে বেশি কিছু আশা করা চলে না অটারের কাছ থেকে। বামনের আচরণ একটা সমস্যা বটে, তবে তার চেয়েও বড় একটা সমস্যা দেখা দিল কয়েকদিনের মধ্যে। সেটা কুলিদের নিয়ে। প্রায়ই কুয়াশা মানবদের প্রাসাদের ফটকে এসে নানা রকম প্রলোভন দেখায় ওদেরকে। এক ঘেমিতে আক্রান্ত হয়ে একদিন বিকেলে ওরা বেরিয়ে গেল লিওনার্দের অনুমতি না নিয়ে। ফিরল রাতে, পার মাতাল অবস্থা। তাও সবার নয়, দুজন অদৃশ্য হয়েছে দলটা থেকে। ওদেরকে জিজ্ঞাসাবাদ করেও নিখোঁজ দুই কুলির সন্ধান পাওয়া গেল না। শুধু জানা গেল সারাটা বিকেল আর সন্ধ্যা শহরের বিভিন্ন বাড়িতে ঢু মেরে বেরিয়েছে ওরা। মেজবানদের কাছ থেকে মদ কিনেছে আর গিলেছে। কোন ফাঁকে যে দুজন সঙ্গী গায়েব হয়ে গেছে তা বুঝতেই পারেনি কেউ। নিখোঁজ দুই কলি আর ফিরে এলো না। কড়াকড়ি শুরু করলো লিওনার্দ। প্রাসাদের বাইরে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করল, তবে নিয়মটা তেমন কোনো সুফল পাওয়া গেল না। কুলিরা প্রাসাদে থাকা সত্ত্বেও এক সকালে দেখা গেল আরও 3 জন কুলি গায়েব। প্রাসাদের সবকটা প্রবেশপথে পাহারা থাকার পরও ওরা কিভাবে অদৃশ্য হলো সেটা কিছুতেই বোঝা গেল না। শেষ পর্যন্ত উলফানকে ডাকল লিওনার্দ। তাকে জিজ্ঞেস করল বিষয়টা নিয়ে। জবাব যেটা পাওয়া গেল সেটা অত্যন্ত ভয়ঙ্কর। উলফান জানালো, প্রাসাদে অসংখ্য গুপ্ত পথ আছে, সেগুলোর হদিস পুরোহিত ছাড়া আর কেউ জানে না। ইচ্ছে করলে গোপনে ঢুকতে বা বেরোতে পারে ওরা। খবরটা শুনে স্থবির হয়ে গেল লিওনার্দ। ওদের প্রতি রক্ষা ব্যবস্থা যে কতটুকু ঠুনকো সেটা মর্মে মর্মে উপলব্ধি করল। সঙ্গে একজন সৈন্য থেকেও কোনো লাভ নেই। পুরোহিতদের দয়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল ওরা। যখন খুশি দলবল নিয়ে উদয় হতে পারে ওরা। চুপিসারে খুন করে রেখে যেতে পারে সবাইকে। এমন অসহায় জীবনে কোনোদিন বোধ করেনি লিওনার্দ। যেদিন সকালে 3 কুলি অদৃশ্য হয়ে গেল, সেদিন বিকেলে প্রাসাদে হাজির হলো প্রধান পুরোহিত নাআম। সপ্তাহে একবার দেবদেবীকে শ্রদ্ধা নিবেদন করতে আসে লোকটা। সেদিনও তার ব্যতিক্রম ঘটেনি। ইতিমধ্যে কাজ চালানোর মতো কুয়াশা মানবদের ভাষাটা শিখে নিয়েছে লিওনার্দ। নাআমকে দেখতে পেয়ে কথা দিয়ে আক্রমণ করল। জানতে চাইল হারানো কুলিদের ভাগ্যে কি ঘটেছে। আমাকে জিজ্ঞেস করছেন কেন? বাঁকা হাসি দিয়ে বলল প্রধান পুরোহিত। একান্ত ভৃত্যদের কপালে কি ঘটেছে তাকে আমাদের দেবতারা জানে না। জুয়ানার দিকে ফিরল সে। হে মাতা, জনগণ অশান্ত হয়ে উঠেছে। ওরা জানতে চায় কবে আপনি এই ভয়াবহ ঠান্ডা দূর করে দেবেন, কবে আবার সূর্যের হাসি দর্শন করাবেন আমাদের।
কাজটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, নইলে আগামী মৌসুমে দুর্ভিক্ষ দেখা দেবে। এমনিতেও ফসল বোনার সময় প্রায় শেষ হয়ে এসেছে। বলা বাহুল্য, এ প্রশ্নের সঠিক জবাব দিতে পারল না জোয়ানা। সে কথা বলে পাশ কাটিয়ে গেল প্রসঙ্গটা। না আমও তার উচ্চবাচ্য করল না আর। বোধহয় বুঝতে পেরেছে ওদের তথাকথিত দেবদেবীর হাতে নেই ব্যাপারটা। কুর্নিশ করে বিদায় নিল সে। সেদিন থেকে সতর্ক হয়ে গেল লিওনার্দ। প্রধান পুরোহিতের হাবভাব ভালো ঠেকেনি ওর কাছে। মনে হয়েছে কোনো মতলব আটছে লোকটা। কুলিদের থাকার জায়গাটা বদল করে দেওয়া হলো। 2 দিন তাতে শান্তিপূর্ণভাবে কেটে গেল। তৃতীয় রাতে ঘটল অঘটন। আবার 2 জন কুলি গায়েব হয়ে গেল প্রাসাদ থেকে। যারা রয়ে গেছে তাদের একজন কসম কেটে বলল রাতে মেজের একটা অংশ ফাঁকা হয়ে যেতে দেখেছে সে। ওখান থেকে কয়েকজন শক্তিশালী হাত বেরিয়ে এসে টেনে নিয়ে গেছে ওদের ঘুমন্ত 2 সঙ্গীকে। কথাটা শুনেই মেজের ওই অংশটা ভালো করে পরীক্ষা করে দেখল লিওনার্দ। গুপ্ত পথ বা সুড়ঙ্গ তো দূরের কথা, মেজের পাথরগুলোর মাঝখানে এখনো ফাঁকা আবিষ্কার করতে পারল না। ভেদ করা গেল না রহস্যটা। সে রাতের পর থেকে ঘুমটুম সব হারাম হয়ে গেল অভিযাত্রীদের। অজানা আতঙ্কে দিন কাটাতে শুরু করল ওরা। লিওনার্দ আর ফ্রান্সিসকো দায়িত্ব নিল জোয়ানার নিরাপত্তার। দুজনেই ঘাঁটি গড়ল ওর কামরার বাইরে। পালা করে রাতে একবার ঘুমোতে শুরু করলো, অপরজন পাহারা দিতে থাকলো। কুলিদের মাঝে ধীরে ধীরে ফিসফিসানি শুরু হলো। এক পর্যায়ে সামনাসামনি তাদের শ্বেতাঙ্গ মনিবদের বিরুদ্ধে কথা বলতে লাগলো ওরা। এই শয়তানের দেশে ওদেরকে ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসা লিওনার্দকে সাপান্ত করতে শুরু করলো কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো। ব্যাপারটা আরো খারাপের দিকে মন নিল পিটারের কারণে। এতদিন তাকে শান্তশিষ্ট অনুগত মানুষ বলে জানত ওরা। সেই লোকেই হঠাৎ একদিন পাগল হয়ে গেল। প্রাসাদের আঙিনায় ছোটাছুটি করতে করতে উচ্চ কণ্ঠে গালাগাল দিতে শুরু করলো জোয়ানা আর লিওনার্দকে। তারপর সবাইকে বিস্মিত করে আত্মহত্যা করল। ছুরি ঢুকিয়ে দিল নিজের পেটে। ওকে আর বাঁচানো গেল না। ভয়াবহ এই দৃশ্য দেখে মনের শেষ সাহসটুকু উবে গেল বাকি কুলিদের। ওদেরকে বোঝানোর চেষ্টা করল লিওনার্দ। লাভ হলো না। দুঃখ, কষ্ট আর আতঙ্কের হাত থেকে বাঁচতে মদের নেশায় ডুবে গেল সবাই। কিন্তু বাঁচা আর হলো না ওদের। প্রতি রাতেই রহস্যময় ভাবে 2-1 করে উধাও হয়ে যেতে থাকলো কুলিরা। হাজারটা সতর্কতা অবলম্বন করার পরও ঠেকানো গেল না আর ভৌতিক আক্রমণ। শেষ পর্যন্ত রইল না আর কেউই। 5ম সপ্তাহের এক সকালে শেষ 2 জন কুলিকে আর খুঁজে পেল না লিওনার্দ। ওদের থাকা কামরাটা খালি। মাটিতে বিছানো কম্বলের উপর পাওয়া গেল ক্রসের আকারে রাখা 2টো ছুরি, ঠিক যেন পুরোহিতরা তাদের কোমরে ঝুলিয়ে রাখে যেভাবে। আত্মা শুকিয়ে গেল লিওনার্দের দৃশ্যটা দেখে। প্রায় ছুটতে ছুটতে জোয়ানার কামরায় ফিরে এলো ও। ওর পাংশু চেহারা দেখে মেয়েটা জিজ্ঞেস করল, কি হয়েছে? শেষ 2 জনকেও নিয়ে গেছে ওরা, থমথমে গলায় বলল লিওনার্দ। ফেলে গেছে এগুলো। ছুরি 2টো বের করে দেখালো। নিজেকে আর সামলাতে পারল না জোয়ানা, কেঁদে ফেলল। বলল, ওরা আমার বাবার আপনজন ছিল লিওনার্দ। ছোটবেলা থেকে ওদের মাঝে বড় হয়েছে আমি। আর আজকে না আমারই কারণে এমন দশা হলো বেচারাদের। ওহ, আমি আর পারছি না লিওনার্দ। এখন থেকে যাবার একটা ব্যবস্থা করতে হবে এখনই, নইলে ভয়ে আমি পাগল হয়ে যাব। রাতে আমার ঘুম হয় না। সারাক্ষণ মনে হয় কারা যেন আমার উপর নজর রাখছে। কাল রাতে এমন হলো, কে যেন ঘরের ভিতরে হেঁটে বেড়াচ্ছে মনে হলো। সোয়াকে ডেকে তুললাম, কিন্তু ও বলল সব আমার চোখের ভুল। তাই হবে, লিওনার্দ বলল। রাতে কেউ আসবে কি করে? আমরা সারাক্ষণ পাহারা দিচ্ছি না? কাল রাতে ফাদার ফ্রান্সিসকো পাহারা দিয়েছে। দাঁড়াও, ওকে জিজ্ঞেস করে দেখি তো। বলতে না বলতে ঘরে ঢুকলো পাদ্রী, মুখ শুকিয়ে আমসি হয়ে আছে। লিওনার্দের কপালে ভাঁজ পড়ল। কি ব্যাপার ফাদার, এমন চেহারা করে রেখেছেন কেন? একটা খারাপ খবর আছে, বলল ফ্রান্সিসকো। কাল রাতে এ ঘরে কেউ ঢুকেছিল। সমস্ত রাইফেল গায়েব, আহমেদেরগুলো, সেই সঙ্গে কুলিদেরগুলো। কি বলছেন? চমকে গেল লিওনার্দ। আপনি না রাতে পাহারায় ছিলেন? তাহলে রাইফেল চুরি হয়ে যায় কি করে? কি জানি, কাজ জাখালো পাদ্রী।
হয়তো তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। খুব বাজে একটা ব্যাপার হয়ে গেল। আমরা এখন নিরস্ত্র। পুরোপুরি নিরস্ত্র নই, বলল লিওনার্ড। একটা পিস্তল এখনো আছে আমার কাছে। গোটা একটা শহরের বিরুদ্ধে মাত্র একটা পিস্তল? কাঁধ ঝাঁকালো ফ্রান্সিসকো। ওটা থাকা আর না থাকা একই কথা। হায় ঈশ্বর, আটকে উঠল জোয়ানা। তাহলে এখান থেকে পালানোর কোনো উপায় আছে? সেটা এক কথায় অসম্ভব, তিক্ত গলায় বলল লিওনার্ড। বন্ধু বলতে কেবল ওই ওলফানি আছে। যুদ্ধ বুঝেছি, পুরোহিতেরা ইতিমধ্যে ওর সৈন্যদের মনে আমাদের ব্যাপারে অবিশ্বাসের বীজ ঢুকিয়ে দিয়েছে। এখন পালাবার চেষ্টা করলে বরং ওদের সন্দেহ বেড়ে যাবে। তার চেয়ে চুপচাপ বসে থাকাটাই ভালো। ধৈর্য ধরলে হয়তো রত্নগুলো সন্ধান পেতে পারি। বাহ, ভালোই তো বলেছেন। বিদ্রুপ ভেসে এলো পেছন থেকে। এখনো দেখছি লাল পাথরের আশা ছাড়নি তুমি, উদ্ধারকর্তা। ভুলে গেছো, তোমার রক্তে এখানকার পাথর লাল হবে খুব শীঘ্রই। আসলেই সাদা মানুষের লোভের কোনো সীমা নেই। ঝট করে উল্টো ঘুরতেই সোয়াকে দেখতে পেল লিওনার্ড। কখন যেন জোয়ানার ঘরে এসে ঢুকেছে ও। ওদের কথাবার্তা চুপচাপ শুনছিল। সুযোগ বুঝে এটা বাঁকা কথা তীর ছুড়ে দিয়েছে। দু চোখে দপ দপ করছে তীব্র বিদ্বেষ। হঠাৎ করে একটা চিন্তা উদয় হলো লিওনার্ডের মাথায়। কুলিদের উধাও হবার পেছনে এই ডাইনিটার হাত নেই তো? সোয়া, থমথমে গলায় বলল, আরে পেতে আমাদের কথা শুনবার অনুমতি কে দিয়েছে তোমাকে? কি বললে? অনুমতি? রেগে গেল প্রৌঢ়া দাসী। এতদিন আমার মুখে কুয়াশা মানবদের কথা শুনতে উতলা ছিলে তোমরা, আর এখন আমাকে তোমাদের কথা শুনতে অনুমতি দিতে হবে? জবাব দিল না লিওনার্ড। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকল। বাহ, চমৎকার প্রতিদান দিচ্ছ বটে আমাকে, বলল সোয়া। নিজের গোপন কথা ফাঁস করেছি। তোমাদেরকে পথ দেখিয়ে নিয়ে এসেছে এখানে। আমার কারণে অক্ষত শরীরে শহরে ঢুকতে পেরেছ তোমরা। আর এখন আমাকে আমার মালকিনের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে তুমি, উদ্ধারকর্তা। ওর মনে বিষ ভরে দিয়েছ আমার ব্যাপারে। ভেবেছ সব চুপচাপ সহ্য করবো আমি? ভুলে যেও না, আমার শরীরে কুয়াশা মানবদের রক্ত বইছে। ঘৃণার বদলে ঘৃণা দিই আমরা। নেই কঠিন প্রতিশোধ? রাগে রীতিমতো কাঁপুনি উঠে গেল প্রৌঢ়া দাসীর শরীরে। জোয়ানা ওকে শান্ত করতে চাইল, কিন্তু ইশারায় মানা করল লিওনার্ড। সোয়ার দিকে বাঁকা হাসি দিয়ে বলল, মনে হচ্ছে আমার ধারণাটাই ঠিক। তুমি সমস্ত নষ্টের গোড়া। আমাদের কুলেরা সব গায়েব হয়ে গেল, অথচ তুমি রয়ে গেলে বহাল তবিয়তে। এর কোনো ব্যাখ্যা দিতে পারো? আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছ তুমি, সাদা মানুষ। সোয়া বলল, কুলিদের ব্যাপারে কিছুই জানি না আমি। শুধু ধারণা করতে পারি ওদের সবাইকে জালের উদ্দেশ্যে বলি দেওয়া হয়েছে। নিশ্চিত থাকো, এখনো পর্যন্ত তোমাদের ব্যাপারে কাউকে কিছু বলিনি আমি। তাহলে তোমাকে ধরেনি কেন ওরা? তোমাকে আর ওই সাদা পাদ্রী কেউ তো নেয়নি। তার মানে কি তোমরাও দোষী? শোনো, আমরা তিনজন হচ্ছে খুব দেবদেবীর সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। আমার ধারণা সেই জন্য আমাদের দিকে হাত বাড়ায়নি ওরা। তবে জেনে রাখো, আমাদের আয়ু খুব বেশি একটা বাকি নেই। খুব শীঘ্রই আমাদের প্রতারণা আবিষ্কার করে ফেলবে পুরোহিতেরা। তখন ছোট মালকিন আর তোমার কালো কুকুরটার সঙ্গে মরতে হবে আমাদেরকেও। জোয়ানার দিকে তাকালো দাসী। মালকিন, একটাই পথ আছে বাঁচার। আসুন, উদ্ধারকর্তা আর পাদ্রীকে তুলে দিই পুরোহিতদের হাতে। কথা দিচ্ছি, আপনার কোনো ক্ষতি হবে না, বরং অক্ষত শরীরে এই নরক থেকে বেরিয়ে যাবার একটা উপায় বের করে দেব। কিন্তু যদি আমাকে ত্যাগ করেন আর আঁকড়ে ধরেন ওই সাদা শয়তানটাকে, তাহলে আপনার প্রতি আমার ভালোবাসা পরিণত হবে ঘৃণাতে। আপনাদের সবার মরণ ডেকে আনবো আমি। কথাটা শুনেই সাবধানে পোশাকের ভেতরে হাত ঢুকিয়ে দিল লিওনার্ড। মুঠো করে ধরল সার্বক্ষণিক সঙ্গী পিস্তলটার বাট। আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস তোমার কি করে হলো সোয়া? ফুঁসে উঠল জোয়ানা। ভেবেছ কি নিজেকে? হ্যাঁ, আমাকে মানুষ করেছ তুমি। আমার উপর তোমার অধিকার আছে। তার বিনিময়ে আমিও তোমায় ভালোবেসেছি, মায়ের মতো দেখেছি, বিশ্বাস করেছি। সেই তুমি কিনা আজ ঈর্ষায় জ্বলছ। মৃত্যুর মুখে ঠেলে দিতে বলছো এমন একজন মানুষকে, যে নিজের জীবন বিপন্ন করে আমাকে চরম অসম্মানের হাত থেকে উদ্ধার করেছে, আমার জীবন বাঁচিয়েছে। ওকে মেরে আমার হৃদয় দখল একাই নিতে চাও তুমি?
তা হবার নয়। ডাইনি কোথাকার, আমি মরে যাব, তাও কৃতজ্ঞ হতে পারবো না। জানতাম এ কথাই বলবেন। মুখ বাঁকালো সোয়া। হে আর আশ্চর্য কি, সাদা শয়তানটা আপনাকে জাদু করেছে, ওর ভালোবাসার জালে পা দিয়েছেন আপনি। কাকে আপনি এত বড় বীর ভাবছেন? একটা স্বার্থান্বেষী চোরকে? রত্নের লোভে যে লোক আপনাকে উদ্ধার করেছে, সেই রত্ন চুরি করার জন্য যে আপনাকে এই বিপদের মধ্যে টেনে এনেছে। মালকিন, সেদিন কোথায় ছিল আপনার খামারের লোকেরা? কেউ একটা পা ফেলছিল আপনাকে উদ্ধার করতে? বিশেষ ঘাতকের দল, ওরা মরেছে, তাতে খুশি হয়েছে আমি। যা করার সব আমি একা করেছি মালকিন। নিজের গোমর ফাঁস করেছি, একমাত্র সম্পদ লাল পাথরটা দিয়ে দিয়েছি ওই সাদা চোরটাকে। ওকে ভাড়া করে নিয়ে গেছে আপনাকে উদ্ধার করার জন্য। হায়, এখন আমার বদলে ওকে কিনা বেছে নিচ্ছেন আপনি? আমাকে দূরে ঠেলে দিচ্ছেন? তার চেয়ে হলুদ শয়তানের আস্থানে আপনাকে মরতে দেওয়াটাই ভালো হতো আমার জন্য। আর সহ্য করতে পারল না লিওনার্দ। ঝট করে পিস্তলটা বের করে তাক করল প্রৌঢ়া দাসীর বুকে। না, চেঁচিয়ে উঠল জোয়ানা। কি করছো তুমি লিওনার্দ? আমি ওকে গুলি করতে যাচ্ছি, শীতল গলায় বলল লিওনার্দ। আমাদের সবার ভালোর জন্য। না প্লিজ, ও আমার মায়ের মতো, আমি ওকে এভাবে খুন হতে দেব না। ও বেঁচে থাকলে আমাদের সঙ্গে বেইমানি করবে জোয়ানা, বলল লিওনার্দ। ভেবে দেখো, এতে আমাদের সবার মঙ্গল। করুক বেইমানি, তাও ওকে মরতে দেব না আমি। বাধা দেওয়ার দরকার নেই মালকিন। চোখ দুটো জ্বলছে সোয়া। শয়তানকে তার কাজ করতে দিন। ও শুধু চোর নয়, একটা ঠান্ডা মাথার খুনিও। আমি মরি তাতে ক্ষতি নেই, অন্তত সত্যিকার চেহারাটা তো প্রকাশ পেয়ে যাবে আপনার সামনে। থমকে গেল লিওনার্দ। দ্বিধা ভর করল ওর মধ্যে। সোয়ার প্রতি ঘৃণার অন্ত নেই, তারপরে ট্রিগার চাপতে পারছে না। পিস্তলটা সরান মিস্টার অট্রাম, বলল ফ্রান্সিসকো। দোহাই আপনার, অকারণে নরহত্যা করে মহাপাপের ভাগিদার হবেন না। সাহস না থাকলে তোমার কালো কুকুরটাকে ডাকো, বলল সোয়া। আমার বাবাকে খুন করার জন্য তো ও মুখিয়ে আছে, আমাকে না হয়। লিওনার্দ প্লিজ, অনুনয় করল জোয়ানা। হার মানল লিওনার্দ, কিন্তু নামালো না পিস্তলটা। বলল, ঠিক আছে, বাঁচতে দিচ্ছি ওকে, কিন্তু তাই বলে এমনি এমনি ছেড়ে দেব না। ফাদার, একটা দড়ি নিয়ে আসুন, ওকে বেঁধে রেখে দিনরাত পাহারা দেব আমরা। এখানে করার মতো কিছু নেই, একটা কাজ পাবো তাতে। দড়ির খোঁজে গেল ফ্রান্সিসকো। ফিরে এলো খানিক পরে, অটারকে সঙ্গে নিয়ে ডেকে এসেছে। পা টলছে বামনের, হাত কাঁপছে, চোখে দৃষ্টি ঘোলাটে। অটার, রাগী গলায় বলল লিওনার্দ, এই সাত সকালে মদ গিলে এসেছ? দূর হয়ে যাও চোখের সামনে থেকে। তোমার মতো মাতালের চেহারা দেখতে চাই না আমি। ফাদার, দড়িটা দিন। বাস কি রাগ করেছেন? জড়ানো গলায় বলল অটার। মরার আগে না হয় একটু মাতালই হলাম, পরে তো আর হতে পারবো না। জোয়ানার দিকে তাকালো ও। স্বর্গের রাখাল বালিকা, আমি তো শুনেছি আপনি বৃষ্টি নামাতে পারেন। এবার ঠান্ডাটা দূর করার চেষ্টা করুন না, আর তো ভাল লাগছে না। আবল তাবল বকতে শুরু করেছে। অটার, মাতলামি বন্ধ করো তো, ধমকে উঠল লিওনার্দ। দিন দুনিয়ার খবর রাখো কিছু? আমাদের শেষ দুজন কুলি উধাও হয়ে গেছে, দেখো কি রেখে যাওয়া হয়েছে তার বদলে। ইশারায় ছুরি দুটুকু দেখালো। গর্তগুলো গেছে, ভালোই হয়েছে, বলল অটার। থেকেও তা লাভ হচ্ছে না, খামোখা বোঝার মতো চেপে বসেছিল আমাদের ঘাড়ে। আমি চিন্তা করেছি শুধু ওই বুড়ো পুরোহিত নামের ব্যাপারে। ব্যাটার টুটিটা যদি চেপে ধরতে পারতাম। যে অবস্থা তোমার, ও টুটি ধরবে কি? তোমার টুটি বরং চেপে ধরবে ও। বাজে কথা বন্ধ করো তো। বন্ধ করলাম, চক্র অগলালো বামন। এতক্ষণে খেয়াল করলো ওর মনিবের কাণ্ড। কি ব্যাপার বাস, বুড়ি গাভীটাকে বাঁধছেন কেন? কারণ সিংহের ভয় দেখাচ্ছে ও, বলল লিওনার্দ। হুমকি দিচ্ছে বেইমানি করার। হুমকি? আমার তো ধারণা এর মধ্যে বেইমানি করে ফেলেছে ও। বেটিকে খুন করছেন না কেন?
জোয়ানার তাতে আপত্তি আছে। আমি একজন নিরস্ত্র বুড়িকে গুলি করতে চাই না। হুকুম দিন, আমি করে দেই কাজটা। বুড়ি যথেষ্ট যন্ত্রণা দিয়েছে আমাদেরকে, মরণেই ওর প্রাপ্য। আবার আজে বাজে কথা শুরু করলে? বললাম না ওকে মারতে চাই না। এখন থেকে ওকে পাহারায় রাখবো আমরা, পালা করে। রাতের শিফটটা তোমার ওয়াটার। দেখা যাক অন্তত পাহারার অজুহাতে তোমাকে মদের কাছ থেকে দূরে রাখা যায় কিনা। চিন্তা করবেন না, অত নেশা নেই আমার। তবে এখনো বলবো, বেটিকে মেরে ফেললে ঝামেলামুক্ত হওয়া যেত। কথাটা সত্যতা অনুধাবন করতে পারছে লিওনার্দ, কিন্তু করার কিছুই নেই। সোয়াকে বেঁধে কামরার এক কোণে ফেলে রাখলো ওরা। সারাদিন ও আর ফ্রান্সিসকো পালা করে নজর রাখলো বন্দিনীর উপর। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, বন্দি দশাটা বিনা প্রতিবাদে মেনে নিল প্রৌঢ়া দাসী। টু শব্দটি বেরোলো না ওর মুখ দিয়ে। খাবারের সময় খেলো, বাকি সময় পড়ে পড়ে ঘুমালো কিংবা ঘুমের ভান করল। ঘটনাবিহীনভাবে কাটল দিনটা। নিয়ম মাফিক উলফান একবার দেখা করতে এলো, জানালো শহরের উত্তেজনা বাড়ছে। বিরূপ আবহাওয়াটা প্রলম্বিত হওয়ায় বিচলিত হয়ে পড়েছে কুয়াশা মানবরা। ওদের মনকে আরো বিষিয়ে তুলেছে পুরোহিতেরা। যে কোনো মুহূর্তে বিক্ষোভ আর আন্দোলন দেখা দিতে পারে। সূর্য ডুবার পর আঙ্গিনায় গেল লিওনার্দ আর ফ্রান্সিসকো, আবহাওয়ার উন্নতি হয়েছে কিনা দেখার জন্য। তবে বরাবরের মতো হতাশ হতে হলো। আগের মতোই বইছে কনকনে ঠান্ডা বাতাস। আকাশ মেঘে ঢাকা, চারদিক ছেয়ে আছে কুয়াশায়। এর কি কোনো শেষ নেই? দীর্ঘশ্বাস ফেলে বলল লিওনার্দ। তারপর পাদ্রীকে নিয়ে ফিরে এলো প্রাসাদের ভেতরে। রাতের খাওয়া শেষে অটারকে চোখ কান খোলা রাখতে বলে শুয়ে পড়ল ও। ঘুমিয়ে পড়ল খানিক পরই। গভীর নিদ্রায় তলিয়ে গেল প্রত্যেকে। প্রাসাদকে গ্রাস করল নিশ্ছিদ্র নীরবতা। প্রহরীর পায়ের আওয়াজ শুধু ক্ষণে ক্ষণে প্রতিধ্বনি তুলছে। হঠাৎ অন্য একটা শব্দ শুনে জেগে উঠল লিওনার্দ। চোখ মেলে দেখল কামরার দরজায় দাঁড়িয়ে আছে একটা নারী মূর্তি। এক হাতে মশাল, অন্য হাতে একটা মাটির জগ। সাগা, পবিত্র কুমিরের পত্নী। মশালের আলোয় অদ্ভুত দেখাচ্ছে এক হারা দেহটাকে। এই, তুমি এখানে কেন? খেকে উঠল লিওনার্দ। সব ঠিক আছে বাস, জবাব দিল অটার। মেয়েটার পায়ের কাছে বসে আছে ও। সাগা আমার জন্য পানি নিয়ে এসেছে, আর কিছু না। মদ না তো? না না, কি যে বলেন, ডিউটির সময় মদ খাই না আমি। ডিউটির সময় বউকেও কাছে রাখা ঠিক না। বিরক্ত গলায় বলল লিওনার্দ। ওকে বিদায় করো, চেষ্টা পেলে নিজে পানি এনে খেও। জি বাস। কম্বল মুড়ি দিয়ে আবার ঘুমিয়ে পড়ল লিওনার্দ। পরের বার ঘুম ভাঙল ভোরে, অটারের উত্তেজিত চিৎকারে। বাস বাস, দেখে যান। লাফ দিয়ে উঠে দাঁড়ালো লিওনার্দ। ছুটে গেল ভৃত্যের কাছে। কামরার কোনায় যেখানে বেঁধে রাখা হয়েছিল সোয়াকে, সেখানে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে অটার। ফেলফেল করে তাকাচ্ছে মেঝের দিকে, কারণ বন্দিনী হাওয়া। পড়ে আছে শুধু দড়িটা। খপ করে বামনের কলার চেপে ধরল লিওনার্দ। বদমাস, বদমাস কোথাকার, পরে পরে ঘুমিয়েছ না? বুড়ি পালালো কি করে? হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম বাস, স্বীকার করলো অটার। চাইলে খুন করুন আমাকে, কিন্তু বিশ্বাস করুন ইচ্ছে করে ঘুমাইনি। আমার চোখে ঘুমের লেশমাত্র ছিল না, কিন্তু পানিটা খাবার পর কি যে হলো, কিছুতেই আর চোখ খোলা রাখতে পারলাম না। বামনকে ছেড়ে দিল লিওনার্দ। রহস্যটা ধরতে পেরে তিক্ততায় ছেয়ে গেল মন। বলল, ভালো একটা বউ বাগিয়েছ বটে অটার, তোমাকে ঘুমের ওষুধ খাইয়েছে ও। আমারও তাই মনে হয় বাস, বলল অটার। হারামজাদিকে পেলে পিটিয়ে লাশ বানাতাম, কিন্তু বুড়ির সঙ্গে ভেগেছে ও। ও আমাদের সর্বনাশ করে দেবে। শুধু সর্বনাশ না, চরম সর্বনাশ। এ কথা কেন বলছেন বাস? কারণ দুঃখের হাসি ফুটল লিওনার্দের মুখে। সোয়া গেছে ওর বাবা নামের কাছে। লিওনার্দের ধারণা ভুল নয়। মাত্র ৩০০ গজ দূরে ওর অবস্থান বাস্তবে পরিণত হয়েছে। জালের মন্দিরের দেয়ালের তলায় একটা গোপন চেম্বারে আলাপচারিতা চলছে প্রধান পুরোহিত নাআম আর জোয়ানার দাসী সোয়া এবং কুমির স্ত্রী সাগার মধ্যে।
খুব ভোরে ঘুম থেকে জাগা নামের অভ্যাস, তবে ইদানিং রাতে ভালো ঘুম হয় না তার। যে দিনটার কথা বলা হচ্ছে সেদিন তো মোটেই ঘুমায়নি। সূর্য ওঠার আগেই এসে বসেছে গোপন চেম্বারটাতে, ডুবে গেছে নানা রকম চিন্তায়। বলা বাহুল্য, এসব চিন্তা দুই দেবদেবীকে ঘিরে। ধর্মবিশ্বাসের কারণে দুহাত বাড়িয়ে আকা আর জালকে বরণ করে নিয়েছিল নাআম। ভেবেছিল ওদের সেবক হিসেবে নিজের টলয়মান আসনকে সুসংহত করতে পারবে, কিন্তু মাত্র দুদিনেই পাল্টে গেছে চিত্রটা। আসন বাঁচানো তো দূরের কথা, উল্টো তাকে আরো ফ্যাসাদে ফেলে দিয়েছে দেবদেবী। শত সহস্র বছর ধরে যে আতঙ্ক আর নিশ্চয়তার জোরে পুরোহিতেরা তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে, সেটাকেই নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। কেন? তবে কি ভুল ঐতিহ্যের ধারক ছিল ওরা, নাকি এর পিছনে আরো রূঢ় কোনো কারণ আছে? যদি থাকে, কি সেই কারণ? ইদানিং ধর্মবিশ্বাস কিছুটা নড়বড়ে হয়ে গেছে নাআমের। দেবভক্তির জায়গাকে গ্রাস করেছে জাগতিক লোভ আর ক্ষমতার লিপ্সা। নির্বিকার ভঙ্গিতে তাই পরম পূজনীয় দেবদেবীর বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিয়ে চলেছে সে। তাদেরকে ধ্বংস করার চক্রান্তে মেতে উঠেছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এর বিরুদ্ধে আকা আর জালকে সম্পূর্ণ অসহায় দেখাচ্ছে। ধীরে ধীরে একটা সন্দেহ মাথাচাড়া দিয়ে উঠেছে নাআমের মাথায়। তবে কি এরা দেবতা নয়? কিন্তু প্রশ্নটা সদুত্তর পাচ্ছে না। অতীতের ভবিষ্যৎবাণীকে সঠিক বলে ধরে নিলে দুই আগন্তুককে আকা আর জাল বলে মেনে নিতে হয়। চেহারা সুরত মিলেছে, উদয় হয়েছে প্রত্যাশিত গানটা গাইতে গাইতে। কিন্তু এছাড়া এখন পর্যন্ত আর কোনো ঐশ্বরিক ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না তাদের ভিতর। না আছে ক্ষমতা, না আছে চারিত্রিক বৈশিষ্ট্য। প্রাসাদে পাঠানো গুপ্তচর মারফত যদ্দূর জানা গেছে, তাতে ওদেরকে স্রেফ সুন্দরী এক সাদা রমণী আর সহচর এক কালো বামন ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। পুরোহিতদের ষড়যন্ত্রের সামনে অসহায় ওরা। নিষেধাজ্ঞা ভঙ্গ করে জনগণ উৎসবের দিনে নরবলি চালিয়ে গেল, বাধা দিতে পারল না। আর এখন যেখানে ফল ফলাদি আর শস্যের বন্যা বয়ে যাবার কথা, সেখানে ওরা আশামাত্র নেমে এসেছে ভয়াবহ দুর্যোগ। দেবদেবী সেটা দূর করতে পারছে না। সন্দেহের পাল্লা এই দ্বিতীয় ভাগটাতেই ভারী। তারপরও নিশ্চিত হতে পারছে না নাআম। তার মাথাতে ঢুকছে না কেন জীবনের ঝুঁকি নিয়ে কেউ এদেশে এসে দেবদেবের নাটক করবে। তাতে লাভটা কি? বাইরের জগতে রুবি আর স্যাফায়ারের দাম সম্পর্কে কোনো ধারণা নেই প্রধান পুরোহিতের। তাই বুঝতে পারছে না তাদের দেশে বহিরাগতদের আকৃষ্ট করবার মতো কি রয়েছে। ফলে দুটানার মধ্যে রয়েছে সে। মনস্থির করতে পারছে না দুই আগন্তুকের ব্যাপারে। আজও এসব নিয়েই চিন্তায় ডুবে গিয়েছিল সে। ধ্যান ভাঙল মশাল হাতে একজন পুরোহিত উদয় হওয়ায়। পেছনে দুজন নারী। একজনকে চেনে নাআম। দ্বিতীয় জনের দিকে আঙ্গুল তুলে জানতে চাইল, এটাকে? দেবী মাতার দাসী হুজুর, বলল পুরোহিত। ও এখানে কেন? ভ্রু কুচকাল নাআম। ওকে ধরে আনবার জন্য তো অনুমতি দেইনি আমি। স্বেচ্ছায় এসেছে, আপনার সঙ্গে কথা বলতে চায়। কথা বলতে চায় মানে? আমাদের ভাষাই তো জানে না ও। চরম বিরক্ত দেখাল নাআমকে। পুরোহিতকে আর কিছু বলার সুযোগ দিল না। সরাও ওকে, আমি আগে জরুরি কথা সেরে নেই। প্রথম মেয়েটির দিকে তাকালো। হ্যাঁ সাগা, খবর বলো, আবহাওয়ার কি অবস্থা? এখন আগের মতো খারাপ দাদু, বলল সাগা। সূর্যে দেখা নেই। আর জালের খবর কি? জাল তার নিজের মতো আছে, মাতলামি করছে সারাক্ষণ। আমাদের ভাষা কিছুটা শিখেছে, ভাঙা ভাঙা ভাঙে কথাও বলতে পারে। সেদিন মতের নেশা একটার গল্প শুনিয়েছে আমাকে। ও আর ওই সাদা চাকর উদ্ধার করতে জানলাম। দেবী মাতা আকাকে নাকি উদ্ধার করে এনেছে। কারা যেন তাকে ধরে নিয়ে গিয়েছিল। প্রলাপ হতে পারে, তবে অমনটাই বুঝেছি আমি। নিশ্চয় ভুল বুঝেছিস। দেবীকে কেউ কি ধরে নিয়ে যেতে পারে? বলল নাআম। যাকগে, তুই কি এখন ওই মাতালটাকে পুজো করছিস? দেবতা জালের পূজারী আমি, সাগা বলল। তবে ওর মানুষ রূপটাকে একদমই সহ্য করতে পারছি না। সে কি, কদিন আগেই না বললি ওকে ভালোবাসিস? ওর মতো মানুষ বা দেবতা হয় না। সেটা তখনকার কথা দাদু, আজকাল আর ও আমাকে কাছে টানছে না।
আমার চেহারা দেখতে দেখতে নাকি বিরক্ত হয়ে গেছে, তাই একটা চাকরানির সঙ্গে ফষ্টি নষ্টি শুরু করেছে। চাকরানিটার প্রাণ চাই আমি দাদু। আর জালের প্রাণ? মুচকি হাসল নাআম। পালে ওটাও নিতে চাস? হ্যাঁ, রাগী গলায় বলল সাগা। সম্ভব হলে ওকেও খুন করব। এবার গলা ছেড়ে হেসে উঠল নাআম। একেবারে আমার বোন, মানে তোর দাদুর মেজাজ পেয়েছিস তুই? 3টে যুবককে আমার হাতে তুলে দিয়েছিল, ওরা ওকে ভালোবাসত না বলে। থাক সে কথা। ইশারায় সোয়াকে দেখালো সে। এর মেয়ের ব্যাপার কি? তোর সঙ্গে কেন? আকার নির্দেশে ওকে বেঁধে রাখা হয়েছিল, মনে হলো আমাদের কাজে লাগতে পারে, তাই জালকে ঘুমের ওষুধ খাইয়ে মুক্ত করেছি ওকে। ও বলল তোমার সঙ্গে কথা বলতে চায়। ওর কথা বুঝেছিস কি করে? নিজেই শোনো, আমাদের ভাষায় কথা বলতে পারে ও। মনে হয় না বাইরের কার কথা শুনছি। অবাক হয়ে সোয়ার দিকে তাকালো নাআম। এদিকে এসো, কি বলার আছে তোমার? এদের সামনে বলবো না। পুরোহিত আর শাখাকে দেখালো সোয়া। একান্তে কথা বলতে চাই, ওদেরকে চলে যেতে বলুন। ইতস্তত করল নাআম। ভয়ের কিছু নেই প্রভু, আমি নিরস্ত্র, আপনার কোনো ক্ষতি করতে আসেনি, দয়া করে বিশ্বাস রাখুন আমার উপর। দ্বিধা থাকলেও পুরোহিত আর শাখাকে বেরিয়ে যেতে ইশারা করল নাআম। তারপর ফিরল সোয়ার দিকে। হ্যাঁ, এবার বলো। দেখুন তো আমাকে চিনতে পারেন কি না? মাথার ঘুমটাটা ফেলে দিল সোয়া। ভ্রু কোঁচকাল নাআম। তোমাকে আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ে না, চিনব কি করে? ভালো করে দেখুন প্রভু, স্মৃতির পাতা হাতড়ান, তাহলে মনে পড়বে বহুকাল আগে একটিমাত্র সন্তানের পিতা ছিলেন আপনি। সবার চাপে তাকে পবিত্র কুমিরের সঙ্গে বিয়ে দিতে বাধ্য হয়েছিলেন, কিন্তু মেয়ের করুণ মৃত্যু চাননি আপনি। এক রাতে নিজেই সাহায্য করেছিলেন তাকে এ দেশ ছেড়ে পালিয়ে যেতে। হ্যাঁ, আর বলতে হবে না, থমথমে গলায় বলল নাআম। নিজের মেয়ের কথা খুব ভালোই মনে আছে আমার, কিন্তু ও তো শুনেছি পালাবার সময় মারা গেছে। ভুল শুনেছেন প্রভু, কারণ আমি আপনার সেই মেয়ে। বহু বছর কেটে গেছে এর মাঝে, তাই হয়তো চিনতে পারছেন না আমাকে, কিন্তু আপনাকে আমি চিনতে ভুল করিনি। কাছে এসো, তোমার জন্মদাগ দেখাও, আমার কানে ফিসফিস করে শোনাও আমাদের মধ্যকার গোপন শব্দটা। পিতার কাছে গেল সোয়া, জামার হাত সরিয়ে একটা কালো দাগ দেখালো। তারপর একটু ঝুঁকে ফিসফিস করে কিছু একটা বলল তার কানে। যখন সোজা হয়ে গেল তখন বয়োবৃদ্ধ পুরোহিতের চোখে পানি। সোয়া, মেয়ে আমার। কন্যাকে জড়িয়ে ধরল নাআম। ভেবেছিলাম আমার রক্তের আর কেউ নেই এই দুনিয়ায়, তুই ফিরে এসে বাঁচালি আমাকে। সোয়াও কাঁদছে। আমাকে এখন কুমিরের মুখে ফেলে দেবে না তো? কখনো না, অভিশাপ নামক আমার উপর, ধ্বংস হয়ে যাব, কিন্তু তোকে মরতে দেব না। পরস্পরকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কাঁদল পিতা কন্যা। মর্মস্পর্শী একটা দৃশ্যের সূচনা হলো তাতে। নিষ্ঠুর নির্দয় দুজন মানুষের ভিতর যেমন ভালোবাসা লুকানো থাকতে পারে, সেটা না দেখলে বিশ্বাস করা বড়ই কঠিন ছিল। যাই হোক, একসময় শান্ত হলো দুজনে। চেম্বার থেকে বেরিয়ে পুরোহিত সহকারী আর শাখাকে চলে যেতে বলল নাআম। তারপর ফিরে এলো মেয়ের কাছে। এবার বল মা, দেবী মাতার বহরে তুই জুটলি কিভাবে? বলবো বাবা, সোয়া বলল। তবে তার আগে তোমাকে একটু শপথ করতে হবে। আমার মাথা ছুঁয়ে কথা দাও, সব শোনার পর ওই দেবী মাতার কোনো ক্ষতি করবে না তুমি, ওর প্রাণ নেবে না। বাকি দিন নেই যা খুশি করতে পারো, কিন্তু সাদা মেয়েটার গায়ে ফুলের টোকাও দেওয়া চলবে না। অমন অদ্ভুত শপথের কারণ জানতে পারি? মেয়েটাকে আমি ভালোবাসি বাবা, ওকে আমি নিজের সন্তানের মতো মনে করি। সন্তানের প্রতি ভালোবাসা যে কি জিনিস তা নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না। ঠিক আছে, করলাম শপথ। দেবী আকার দিব্যি, আমি যদি শপথ ভঙ্গ করি তাহলে তিনি যেন জালের হাতে আমার কঠিন শাস্তি দেন। বুকের উপর থেকে একটা বোঝা নেমে গেল সোয়ার। এই শপথ রক্ষা করতে বাধ্য হবে নাআম। জোয়ানার আর কোনো ভয় নেই, তাই ও নিশ্চিন্ত মনে পুরো ঘটনা খুলে বলল পিতাকে।
গত 40 বছর কিভাবে কাটিয়েছে, তারপর কিভাবে ওর মালকিন কৃতদাস ব্যবসায়ীদের হাতে ধরা পড়ল, কিভাবে তাকে উদ্ধার করা হলো, তারপর কেনই বা ওরা এখানে এসেছে। শুনতে শুনতে থ হয়ে গেল নাম। সোয়ার কথা শেষ হতেই বলল, সাদা মেয়েটার ভাগ্য, আমি শপথ করে ফেলেছি ওর ক্ষতি করব না বলে, নইলে দেবী মাতাকে যে মেয়ে এভাবে অসম্মান করেছে, আমাদের সম্পদ চুরি করতে এসেছে, তাকে আমি ভয়ানক শাস্তি দিতাম। যাকগে, ও বেঁচেছে তাতে কি হয়েছে, বাকিগুলো তো বাগে পাচ্ছি। লাফ দিয়ে উঠে দাঁড়ালো সে। খপ করে পিতার বাহু ধরে ফেলল সোয়া। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছে মানে? বিরাট ভুল করেছি, এখন সেটা শুধরাবো। ভণ্ডগুলোকে এক্ষুনি মন্দিরে নিয়ে যাব, ছুঁড়ে ফেলবো জালের বাহনের মুখে। তাতে তোমার কি দশা হবে সেটা ভেবেছ? বলল সোয়া। তুমি তো ওদেরকে দেবতা হিসেবে স্বীকৃতি দিয়েছ, রাজ্যের শাসন ভার তুলে দিয়েছ একদল ভণ্ডের হাতে। এখন যদি ব্যাপারটা কোনো ক্রমে ফাঁস হয়ে যায়, তোমার মান সম্মান কিছু অবশিষ্ট থাকবে? ওদের উধাও হবার ব্যাপারটাই বা সামাল দেবে কিভাবে? কি করতে বলছিস তাহলে? কৌশলে কাজ সারতে হবে, সোয়া বলল। এক কাজ করো, সকাল হলে স্বাভাবিকভাবে ওদের সঙ্গে দেখা করতে যাও। আমার ব্যাপারে কিছু বুঝতে দিও না ওদেরকে। শুধু বলো, শহরের লোকজন অস্থির হয়ে উঠেছে। আগামীকালের মধ্যে যদি দেবতারা আবহাওয়ার উন্নতি ঘটাতে না পারেন, তাহলে তারা যেন ওদের মুখোমুখি হন, নইলে বিরাট গোলমাল দেখা দেবে। কিন্তু আবহাওয়া যদি সত্যি সত্যি বদলে যায়? সংশয় প্রকাশ করল নাম। যে অবস্থা দেখছি, তার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, না হয় সবার সামনে করলামই ওদেরকে হাজির, তাতে লাভ কি হবে? জনগণের সামনে ওদের মুখোশ খুলে দেব আমরা। দাঁতে দাঁত পিষে বলল সোয়া। বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। বিচার? দেবতাদের বিচার? অবশ্যই। তুমি ভণ্ড বলে প্রমাণ করে দেবে ওদেরকে, বাকি কাজ সারবে জনতা। ওরাই বিচার করবে ওদের। তাতে তোমার উপর থেকে নজরটা সরিয়ে রাখা যাবে। উল্টো একটা কৃতিত্ব পাবে, ভণ্ড দেবদেবীর ধরিয়ে দেবার কৃতিত্ব। মান সম্মান, প্রধান পুরোহিতের পদ, সব অক্ষত রাখতে পারবে। তোর কথার মাথামুন্ডা আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে মাছাতে গিয়ে মেয়েটা তো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস তুই। শহরের লোকে যখন ওকে ভণ্ড দেবী বলে অভিযুক্ত করবে, তখন কিভাবে বাঁচাবি ওকে? আমি না হয় শপথ করেছি, ওরা তো আর শপথ করেনি। হাসল সোয়া। মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ঠিকই, কিন্তু সেটা যে ছোট মালকিনেরই হতে হবে এমন কোনো কথা আছে? ওদের সঙ্গে দুজন সাদা পুরুষ আছে না? উদ্ধারকর্তার কথা বলেছি না? বেটে মটন আরেকটা যেটা আছে, মানে পাদ্রিটার কথা বলছি। ওকে আকার পোশাক পরিয়ে যদি জালের মূর্তি মাথায় বসিয়ে রাখো, তাহলে চাঁদের আলোয় কেউই পার্থক্যটা ধরতে পারবে না। ওখান থেকে পবিত্র কুমিরের মুখে ফেলে দেয়া যাবে ওকে। সবাই ভাববে বুঝি মেয়েটাই মারা গেল। মাথা ঝাঁকালো নাম। আর উদ্ধারকর্তা, ওকে কিভাবে মারবি? একটু পরেই আঙিনা থেকে ভেসে এলো এক ভয়ার্থ চিৎকার। সেটা শুনে তাড়াতাড়ি ছুটে গেল লিওনার্ড। দেখল চাকরানীরা জড়সড় হয়ে আছে একপাশে, তাদের মুখোমুখি দাঁড়িয়ে সাকাকে কবজা করছে অটার। মেয়েটা কখন যেন ফিরে এসেছে প্রাসাদে। বউকে মাটিতে উপর করে ফেলে দিয়েছে বামন। চামড়ার এক প্রস্ত দড়ি গলায় পিছিয়ে এক হাতে টানছে নিষ্ঠুরভাবে, অন্য হাতে মুঠো করে ধরেছে চুল। বাতাসের অভাবে খাবি খেতে শুরু করেছে মেয়েটা। দড়িটা চামড়া কেটে বসে যাচ্ছে গলায়, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে। অটার, গর্জে উঠল লিওনার্ড, কি করছো তুমি? আমার বউকে শেখাচ্ছি স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে কত বড় ভুল করেছে। দাঁতে দাঁত পিষল অটার। থামো এসব, ওকে খুন করে কোনো ফায়দা হবে না। খামোকা মানুষের রক্তে হাত রাঙিও না। ফুসফুস করে শ্বাস ফেলল অটার, তারপর ছেড়ে দিল শাকাকে। যা ভাগ, তোর নোংরা চেহারা যেন আর কখনো না দেখি। ফোঁপাতে ফোঁপাতে চলে গেল মেয়েটা। ভৃত্যকে নিয়ে সিংহাসন কক্ষে ফিরে এলো লিওনার্ড। আর তখনই একজন বার্তাবাহক এসে খবর দিল, প্রধান পুরোহিত নাম এসেছে দেবদেবীর সঙ্গে দেখা করতে। সঙ্গে আর কেউ আছে? শঙ্কিত গলায় জানতে চাইল জোয়ানা। জি না মাতা। ঠিক আছে, আসতে বলো। যার যার সিংহাসনে গিয়ে বসল জোয়ানা আর অটার। একটু পরেই হাত কচলাতে কচলাতে উদয় হলো প্রধান পুরোহিত। নিচু হয়ে কনিশ করল, উঠে দাঁড়াও।
বলল জোয়ানা। বলো, কি বক্তব্য তোমার? হে আকা, হে জাল, আমি এসেছি কুয়াশার বাসিন্দাদের হয়ে আপনাদের পরামর্শ দিতে, বলল নাআম। জানি না কেন আমাদের দেশের উপর ভয়ানক দুর্যোগ ঘনিয়ে এসেছে। আপনারা আসার আগে যেভাবে সূর্য দেখা যেত, এখন আর দেখা যাচ্ছে না। শস্য বোনার সময় পেরিয়ে যাচ্ছে, দুর্ভিক্ষ দেখা দেবে বলে ভয় পাচ্ছে সবাই। এখন যদি আপনারা ওদেরকে শান্ত করার জন্য 2টি বাণী দিতেন। বাণী দেওয়ার কিছু নেই, সবাইকে ধৈর্য ধরতে বলো। যথাসময়ে দুর্যোগ কেটে যাবে, সূর্যের আলো আর সোনালি ফসলে ভরে যাবে তোমাদের রাজ্য। তাহলে একটা আর্জি পেশ করতে চাই, পরিকল্পনা মোতাবেক বলল নাম। দয়া করে কাল রাতে মন্দিরে আসুন আপনারা, সবার সামনে উপস্থিত হয়ে নিজ মুখে আশ্বাস দিন। তোমাদের ওই মন্দির পছন্দ নয় আমাদের, নাআম, আমরা যেতে চাই না। সেক্ষেত্রে জোর খাটাতে বাধ্য হব আমরা মাতা, আপনারা তাতে যতই রুষ্ট হন না কেন, শান্ত গলায় বলল প্রধান পুরোহিত। বাঁচা মরার প্রশ্ন এটা, প্রজারা আপনাদের দেখা পেতে চায়। থমকে গেল জোয়ানা, অজানা ভয়ে কুঁকড়ে গেল ভেতরে ভেতরে। বুঝতে পারছে পুরোহিতের মতলব ভালো নয়, কিন্তু প্রস্তাবটা ফিরিয়ে দিলেও নিজেদের পায়ে কুড়াল মারা হবে, প্রকাশ্যে ওদেরকে অবমাননা করার অজুহাত পেয়ে যাবে নাআম। তাই কোনো মতে নিজেকে সামলে বলল, বেশ, ব্যাপারটা যদি এতই গুরুতর হয় তাহলে আসবো আমরা, কিন্তু সাবধান, কোনো বদ মতলব আটার চেষ্টা করো না। এমনিতে আমরা যথেষ্ট রুষ্ট হয়ে আছি। আমাদের ভৃত্যরা গায়েব হয়ে গেছে, তার জায়গায় পাওয়া গেছে 2টো এমন ছুরি যা কেবল তোমার পুরোহিতরাই ব্যবহার করে। পুরোহিতের কোমরে ঝোলানো খাপপত ছুরিটা দেখালো ও। এরপর যদি নতুন কোনো কাণ্ড ঘটাও তাহলে ভয়ানক অভিশাপ নেমে আসবে তোমাদের সবার উপর। দেবতার ভৃত্যরা কোথায় উধাও হয়েছে সেটা তো দেবতারাই ভালো জানার কথা, বলল নাআম, গলায় তীব্র বিদ্রুপ। নিজেদের শক্তি দিয়ে তাদেরকে রক্ষাও করতে পারেন না সত্যিকার দেবতারা। যাই হোক, ওদের ব্যাপারে আমার কিছু জানা নেই মাতা, দয়া করুন অধম প্রজাদের প্রতি বিনা কারণে অভিশাপ নামিয়ে আনবেন না। আজ্ঞা দিলে আমি যেতে পারি, তবে তার আগে আর একটা আর্জি আছে, সুবিচারের আর্জি। আসার পথে আমার দুঃসম্পর্কের নাতনি সাগার সঙ্গে দেখা হলো, কে যেন ওকে মারধর করেছে। আপনার কাছে ওর প্রতিকার চাই দেবী মাতা। ঠিক আছে ঠিক আছে, আমি দেখব ব্যাপারটা, জোয়ানা বলল। তুমি এখন আসতে পারো। নিচু হয়ে কুর্নিশ করল নাম, তারপর উল্টো ঘুরল। সিংহাসন কক্ষ থেকে বেরোবার পথে লিওনার্দের দিকে বাঁকা একটা দৃষ্টিতে তাকালো, তাতে তীব্র বিদ্বেষ। শীত দ্বারা বেয়ে আতঙ্কের শীতল একটা স্রোত বয়ে গেল লিওনার্দের। পরিষ্কার বুঝতে পারছে মন্দিরের ওদেরকে ভালো কোনো উদ্দেশ্যে নিয়ে যেতে চাইছে না প্রধান পুরোহিত। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। ইচ্ছে হলো লোকটাকে গুলি করতে, সঙ্গে পিস্তল আছে, নামকে খতম করার কোনো ব্যাপারই না, কিন্তু ফলাফলটা ভেবে পিছিয়ে যেতে হলো। রক্ত ঝরিয়ে সমাধান হবে না ওদের সমস্যার। প্রধান পুরোহিত খুন হলে বরং আরো অশান্ত হয়ে পড়তে পারে কুয়াশা মানবেরা। তার চেয়েও ভবিষ্যৎকে ভাগ্যের হাতে সঁপে দেয় ভালো। দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে। সময় দ্রুত গড়িয়ে চলল, রাত পোহালো, সকাল হলো, এগিয়ে আসতে থাকলো সন্ধ্যা। বরাবরের মতো আজকের দিনটাও কুয়াশায় মোড়া, ঠান্ডা। পার্থক্য বলতে রয়েছে কেবল তুষারপাত, সেটা ভালো লক্ষণ নয়। বিকেল নাগাদ আকাশ একটু পরিষ্কার হয়ে এলো, তবে পাহাড়ের দিক থেকে বেড়ে গেল শীতল বায়ু প্রবাহ। কুয়াশা তাতে সরে গেলেও আবহাওয়ার উন্নতি হবার কোনো সম্ভাবনা দেখা গেল না। সূর্যাস্তের সময় প্রাসাদের ফটকের কাছে গেল লিওনার্দ, লক্ষ্য করল মন্দিরে জমায়েত হতে শুরু করেছে শহরের লোকজন। ফটক পেরোবার সময় ওর উপর নজর পড়ল তাদের। দূর থেকে বাজে ভাষায় কিছু গালাগাল করে গেল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো লিওনার্দের বুক চিরে। আজ রাতে ওদের জন্য যা অপেক্ষা করছে তার একটা স্বাদ দিয়ে গেল খ্যাপা লোকগুলো। বোঝাই যাচ্ছে ঝামেলা পোহাতে হবে। নিজের জন্য ভাবছে না, জোয়ানার জন্য ভয় হচ্ছে। শেষ পর্যন্ত কি ঘটবে কে জানে। সিংহাসন কক্ষে ফিরে এলো লিওনার্দ। ফ্রান্সিসকো হাঁটু গেড়ে প্রার্থনা করছে ওখানে। অটার বসে আছে মেঝেতে, চেহারা বিমর্ষ। গত 24 ঘন্টায় আর মদ স্পর্শ করেনি ও।
পরিস্থিতি সম্পর্কে তাই সচেতন হয়ে উঠেছে। পায়াচারি করছিল জোয়ানা। লিওনার্ডকে ফিরতে দেখে ছুটে এলো। কোন খবর আছে? হুম, মাথা ঝাঁকালো লিওনার্ড। তবে আজ রাতের জন্য প্রস্তুতি চলছে পুরোদমে। লোকজন জড়ো হচ্ছে মন্দিরে। ফটক পেরোবার সময় চেঁচামেচি করে গাল দিচ্ছে আমাদের। মুখ দিয়ে গুঙ্গানের মতো শব্দ করলো ওটা। বলল, ওদেরকে আশ্বাস দিলে কেমন হয়? যদি আমরা বলি খুব শীঘ্রই আকাশ পরিষ্কার হয়ে যাবে, বৃষ্টি নামবে, তাহলে হয়তো শান্ত হবে ওরা, আমরাও বেঁচে যাব। মিথ্যে আশ্বাস দিলে বিপদ শুধু বাড়বেই অটার, বলল জোয়ানা। কখন বৃষ্টি হবে সেটা টের পাই আমি, তাই নিশ্চিতভাবে বলতে পারি আজ রাতে কিংবা আগামীকালের মধ্যে বর্ষণের কোনো সম্ভাবনা নেই। নীরব হয়ে গেল আটার। খানিক পরে সিংহাসনের কক্ষে উদয় হলো উলফান। কুর্নিশ করে সম্মান জানালো। যখন সোজা হলো, তার মুখে দুশ্চিন্তার ভাব পরিষ্কার লক্ষ্য করা গেল। কিছু বলতে চাও উলফান? জিজ্ঞেস করল জোয়ানা। জি মাতা। উলফান মাথা ঝাঁকালো। বিরাট সমস্যা দেখা দিয়েছে। জনগণ আপনাদের উপর ভীষণ ক্ষেপে আছে। আমি জানতে পেরেছি আজ রাতে মন্দিরের সাধারণ পুজো অর্চনা হবে না, তার বদলে পুরোহিতরা বিচার করবে আপনাদের। সেটা আমরাও আন্দাজ করতে পেরেছি, বলল জোয়ানা। আচ্ছা, রায় যদি আমাদের বিপক্ষে যায় তাহলে কি ঘটবে? ভয়াবহ একটা ব্যাপার দেবী। আপনাদের সবাইকে পবিত্র কুমিরের মুখে ফেলে দেওয়া হবে। তুমি আমাদের রক্ষা করতে পারবে না? আমি শুধু জীবন দিতে পারবো রানী, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হবে না। একা একজনের পক্ষে কী বা করা সম্ভব? সৈন্যরা যদি আমাকে সাহায্য করত তাহলে হয়তো কিছু একটা করা যেত। সমস্যা হলো ওদেরকে আগে থেকে এই উল্টাপাল্টা বুঝিয়ে রেখেছে পুরোহিতরা। এই বাজে আবহাওয়া আর দুর্ভিক্ষের আশঙ্কায় আতঙ্কিত হয়ে উঠেছে ওরা। এখন আর আপনাদের জন্য কেউ ঝুঁকি নেবে বলে মনে হয় না। একটু ইতস্তত করল উলফান। কিন্তু আপনারা আমার সাহায্য চাইছেন কেন মাতা? দেবদেবীরা কি নিজেরাই নিজেদের রক্ষা করতে জানেন না? পারেন না শত্রুদের ধ্বংস করে দিতে? থমকে গেল জোয়ানা। প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। সরাসরি মুখের উপর করা হয়েছে, এড়িয়ে যাবার কোনো উপায় নেই। সাহায্যের আশায় লিওনার্দের দিকে তাকালো। আমার মনে হয় ওকে সব খুলে বলে ভালো, ইংরেজিতে বলল লিওনার্দ। এমনিতেও কয়েক ঘন্টা পর ঠিকই জেনে যাবে আমরা আসলে মিথ্যে দেবতা। কে জানে, হয়তো এর মধ্যে আন্দাজও করে ফেলেছে। তার চেয়ে ব্যাপারটা আমাদের মুখ থেকে জানুক। হাজার হোক, আমাদের জন্যই রাজত্ব গেছে ওর। খুন হয়ে যেতে বসেছিল, তারপর আবার আমাদের সেবাও করেছে এতদিন। সবচেয়ে বড় কথা, লোকটা ভালো। সত্যটা আমাদের কাছ থেকে জানার অধিকার আছে ওর। খেপে গিয়ে যদি কিছু একটা ঘটিয়ে বসে? জোয়ানা শঙ্কিত। কি আর হবে তাতে? আমাদের বিপদ বাড়বে না, কমবেও না। বলো, সব খুলে বলো ওকে। জিভ দিয়ে ঠোঁট ভেজালো জোয়ানা, তারপর তাকালো প্রাক্তন রাজার দিকে। উলফান, তোমাকে একটা গোপন কথা বলবো, কাছে এসো। দেবীর কাছে এসে হাঁটু গেড়ে বসলো উলফান। জি রানী, বলুন। ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জোয়ানা বলল, আমাকে আর রানী মাতা বা দেবী বলে ডাকতে হবে না তোমাকে। ওসবের কিছুই নই আমি, স্রেফ একজন মরণশীল মানুষ। অটারকে দেখালো। ও দেবতা নয়, একজন বামন। ঘটনাক্রমে তোমাদের দেবতার সঙ্গে যার চেহারার মিল আছে। সোজা হয়ে রাজার চেহারার দিকে তাকালো জোয়ানা। এক পলকের জন্য বিস্ময় ভর করল তাতে। তবে সেটা সত্যতা জানতে পেরে নয়, বরং জোয়ানার মুখে এমন সরল স্বীকারোক্তি শোনার কারণে। কয়েক মুহূর্ত নীরব রইল উলফান, তারপর মৃদু হাসল। ব্যাপারটা আমি খানিকটা আন্দাজ করেছি, বলল সে। তবে এখনও আপনাদেরকে রানী বলেই ডাকতে চাই আমি। দেবী না হলেও মানুষের রানী হবার মতো যোগ্যতা আছে আপনার। অন্তত আমি কোনোদিন এমন সুন্দরী আর সাহসী মেয়ে দেখিনি জীবনে। ঠিক ইউরোপিয়ান ভদ্রলোকের কায়দায় ঝুঁকে সম্মান দেখালো উলফান। এবার লিওনার্দের অবাক হবার পালা। এতদিন ধরে ঠকানো হয়েছে তাকে, অথচ রাজার হাবভাবে সামান্যতম ক্রোধ লক্ষ্য করা যাচ্ছে না। উল্টো গদগদ ভাষায় কথা বলছে লোকটা। কারণটা কি? লোকটার পরের কথাতেই অবশ্য সেটা পরিষ্কার হয়ে গেল।
সত্যটা আপনি নিজের মুখে স্বীকার করায় ভালোই হলো, বলল উরফান। কারণ দেবীরা তো ধরাছোঁয়ার বাইরে থাকেন, কিন্তু একজন নারীকে ভালোবাসতে বাধা নেই। ও, তাহলে এই ব্যাপার, বিড়বিড় করল লিওনার্দ। ব্যাটা তাহলে আমার প্রতিদ্বন্দ্বী হতে চাইছে। বেচারি জোয়ানা, কি জবাব দেবে ও? জোয়ানার গাল লাল হয়ে গেছে। উলফানের ইশারাটা বুঝতে অসুবিধা হলো না ওর। তাড়াতাড়ি নিজেকে সামলে বলল, শোনো উলফান, অর্থহীন কথাবার্তা বলে এখন কোনো লাভ নেই। ভোর হবার আগেই হয়তো মারা যাব আমি, চলে যাব পুজো আর ভালোবাসার ঊর্ধ্বে। তার আগে পুরো ঘটনাটা তোমাকে জানিয়ে যেতে চাই। আমরা আসলে অভিযাত্রী। তোমাদের দেশে এসেছি আকার রক্ত বলে পরিচিত ওই পাথরগুলোর আশায়, কারণ সাদাদের দেশে ওগুলো অত্যন্ত মূল্যবান রত্ন বলে বিবেচিত করা হয়। বলতে পারো অনেকটা আমার জেদেই উদ্ধারকর্তা তার দলবল নিয়ে এখানে এসেছে, আর আমারই কারণে ওদের সবার জীবন এখন বিপন্ন। মাফ করবেন রানী, বাধা দিয়ে বলল উলফান। একটা প্রশ্নই করি, ওই সাদা মানুষটা আপনার কি হয়? থমকে গেল জোয়ানা। কি বলবে বুঝতে পারছে না। সত্যিই তো, কে এই লিওনার্দ? কি ওদের সম্পর্ক? পরস্পরকে ভালোবাসে ওরা, কিন্তু সেই ভালোবাসা তো এখনো কেউ প্রকাশ্যে স্বীকার করেনি। উরফানের দিকে তাকিয়ে ভয় হলো ওর। লোকটা নিশ্চিত হতে চাইছে লিওনার্দের ব্যাপারে। ওর দিকে হাত বাড়াবার আগে বুঝে নিতে চাইছে প্রতিদ্বন্দ্বীর সম্ভাবনা আছে কিনা। নিজেকে বাঁচানোর জন্য ও তাই বলল, ও আমার স্বামী। কথাটা পুরোপুরি মিথ্যে নয়, সত্যিই তো। পেরেরা আস্তানায় বিয়ে হয়েছিল ওদের, হোক সেটা ইচ্ছের বিরুদ্ধে। ভ্রু কুঁচকে গেছে উলফানের। কথাটা ঠিক বিশ্বাস করতে পারছে না সে। পাল্লা করে তাকালো জোয়ানা আর লিওনার্দের দিকে। লিওনার্দের বিস্মিত চেহারাটায় তার মনে সন্দেহ জাগিয়ে তুলেছে। ও আমার স্বামী, গলা খাকারি দিয়ে আবার বলল জোয়ানা। ফ্রান্সিসকোকে দেখালো। এই মানুষটা আমাদের দেশের একজন ধর্মযাজক। আজ থেকে 6 মাস আগে সাতাদের ধর্মমতে ও আমাদের দুজনের বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেছে। বিশ্বাস না করলে জিজ্ঞেস করুন। কথাটা কি সত্যি? থমথমে গলায় জানতে চাইল উলফান। হ্যাঁ রাজা, বলল ফ্রান্সিসকো। আমি বিয়ে পড়িয়েছি ওদের। এরা দুজন স্বামী আর স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, বলে উঠল অটার। আমি সেই বিয়েতে সাক্ষী ছিলাম। হাসল ও। অনুষ্ঠানটার পর বিরাট একটা উৎসবও হয়েছে। বহু মানুষের জীবন উৎসর্গ করেছি আমরা দেবতাদের উদ্দেশ্যে। চিন্তা করো না, বাঁকা সুরে বলল উরফান। আজ রাতে বহু মানুষের জীবন উৎসর্গ করা হবে। জোয়ানার দিকে ফিরল। আপনি তো সবার কথা শুনলাম, কিন্তু স্বামী তো আর মুখ খুলছেন না। সত্যি করে বলুন তো, ওকে কি আপনি ভালোবাসেন? ও মারা গেলে দুঃখ পাবেন? এ ধরনের প্রশ্ন করার কোনো অধিকার নেই তোমার উলফান, বিরক্ত গলায় বলল জোয়ানা। তারপরও করেই যখন ফেলেছ, তখন জেনে রাখো, ওকে আমি ভালোবাসি। ও মারা গেলে আমারও বেঁচে থাকার কোনো মানে হয় না। আর একটু চমকে উঠল লিওনার্দ ওর এই দৃঢ় অস্বীকারোক্তি শুনে। আমার প্রশ্নের জবাব পেয়ে গেছে রানী, মন খারাপ গলায় বলল উলফান। ঠিক আছে, আপনার কাহিনী শেষ করুন। বলার মতো আসলে বেশি কিছু নেই আর। আমার দাসীটাকে তো দেখেছ, ওর নাম সোয়া। ও আসলে তোমাদের দেশেরই এক মেয়ে, প্রধান পুরোহিত নাম ওর বাবা। আজ থেকে 40 বছর আগে জালির সঙ্গে বিয়ে হয়েছিল ওর। কুমিরের মুখে পড়ার আগেই পালিয়ে গিয়েছিল। কোথায় এখনো? উলফান জানতে চাইল। জানি না, কাল রাতে অন্যান্য ভৃত্যদের মতো ও গায়েব হয়ে গেছে। সম্ভবত নাম বলতে পারবে ওর মেয়ে কোথায় গেছে। আমার তো মনে হয় আবার ওর দেখা পাবেন আপনারা। যাকে তারপর? সত্যি মিথ্যে মিশিয়ে বলে চলল জোয়ানা। পালানোর সময় সোয়া একটা লাল পাথর সঙ্গে নিয়ে গিয়েছিল। ওটাই আমার কপালে বেঁধে রেখেছ তুমি এতদিন। বিয়ের পর পাথরটা আমাকে উপহার দেয় ও। কুয়াশা মানবদের গল্প শোনায়, জানায় নিজের দেশে ফিরে আসতে চায় ও, এখানে মরতে চায়। আমিও কিছুটা লোভী হয়ে উঠেছিলাম। আমার স্বামীর কাছে আবদার ধরেছিলাম এখানে আসার জন্য। বেচারা কি আর করবে, ইচ্ছার বিরুদ্ধে আমার পীড়াপিড়িতে রাজি হয়েছে ওর অভিযানে আসতে। লম্বা পথ পাড়ি দিয়ে হাজারটা বিপদ সামলে অবশেষে তোমাদের দেশে পৌঁছাই আমরা। তখনই কেবল সোয়া আমাদের জানায়, তোমরা অপরিচিত মানুষ দেখলে বলি দিয়ে ফেলো। বাঁচার নাকি একটাই পথ আছে,
সেটা আমাদের শিখিয়ে দেয় ও। আমরাও বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাগিদে মিথ্যে দেবদেবীর অভিনয় করতে বাধ্য হই। তবে এসবই সোয়ার চাল। শহরে ঢোকার জন্য একটা বাহানা দরকার ছিল ওর। আমার তো মনে হয় আমাদের ধরিয়ে দিয়ে বাবার মনে আবার জায়গা পাবার জন্য পুরো ষড়যন্ত্র করছে ও। যাই হোক, এই আমাদের কাহিনী উলফান। হ্যাঁ, আমরা অভিনয় করেছি এবং ধরাও পড়ে গেছি। এখন আমাদের কপালে মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। মানে, তুমি যদি আমাদেরকে সাহায্য না করো আর কি। চোখ নামিয়ে ফেলল উলফান, যেন জোয়ানার সুন্দর মুখটার দিকে তাকালে অন্যায় হবে। ওটার সম্পূর্ণ অধিকার এখন সাদা মানুষটার, জোয়ানার স্বামীর। আগেই বলেছি রানী, আমার ক্ষমতা খুবই কম, তিক্ত গলায় বলল সে। তাছাড়া যারা আমাদের ধোঁকা দিতে এসেছে, দেবতাদের ক্রোধ নামিয়ে এনেছে আমাদের দেশের উপর, তাদের আমি সাহায্য করব কেন? কারণ আমরা তোমার জীবন বাঁচিয়েছি উলফান। তুমি আমাদের অনুগত থাকবে বলে প্রতিজ্ঞা করেছ। আপনারা না এলে তো বিপদেই পড়তাম না আমি। তাছাড়া আমি দেবতাদের কাছে অনুগত থাকার প্রতিজ্ঞা করেছি, সাধারণ কজন মানুষের কাছে নয়। তাহলে বন্ধুত্বের খাতিরে সাহায্য করো আমাদের। আমার খাতিরে? আপনার খাতিরে? নিষ্প্রাণ একটা হাসি ফুটল উলফানের ঠোঁটে। তাতে লাভ কি? আপনি বিবাহিতা, এই সাদা মানুষটাকে ভালোবাসেন। যদি তা না হতো, যদি আপনি আমাকে বরণ করে নেবার প্রতিশ্রুতি দিতেন, তাহলে না হয় একটা কথা ছিল। আপনি বলুন, কেন খামোখা আপনাদের জন্য নিজের প্রাণের উপর ঝুঁকে নেব? আমাদের বন্ধুত্বকে গুরুত্ব দিচ্ছ না? হতাশ গলায় বলল জোয়ানা। হ্যাঁ, ধোঁকা দিয়েছি আমরা, কিন্তু তোমার জীবনও তো বাঁচিয়েছি। তোমাকে বিশ্বাস করে আমাদের সত্যিকার পরিচয় খুলে বলেছি, কোনো রকম জোর জবরদস্তি ছাড়া। সেই বিশ্বাসে মূল্য দেবে না তুমি? তাছাড়া ভেবে দেখো, আমাদেরকে সাহায্য করলে তোমারও লাভ হবে। নাআম আর ওর পুরোহিত বাহিনীর শৃঙ্খল থেকে মুক্তি চাও তুমি? আমাদেরকে সাহায্য করলে কেবল সম্ভব হতে পারে ওটা। আমরা যদি ওদের বিপক্ষে বিজয়ী হই, তাহলে আর কখনো তোমাকে বা তোমার প্রজাদেরকে পুরোহিতদের হাতের পুতুল হয়ে থাকতে হবে না। এখন তুমি নিজেই ভেবে দেখো কি করবে। শুধু মাথায় রেখো, আজ যদি আমাদেরকে কুমিরের মুখে পড়তে দাও, তাহলে একই ভাগ্য হবে তোমারও খুবই শীঘ্রই। এতদিন আমাদের সেবা করেছ তুমি, নাম তার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। চিন্তায় ডুবে গেল উলফান। একটু পর যখন মুখ তুলল, চোখ দুটো জল জল করতে শুরু করেছে, বলল, স্বীকার করতে বাধ্য হচ্ছি, চমৎকার যুক্তি দিতে জানেন আপনি রানী। কোনো মেয়ে মানুষের ভেতর এমন বুদ্ধি বা জ্ঞান থাকতে পারে, তা আমি কল্পনাও করতে পারিনি। আপনি সত্যি আমাদের রানী হলে বড়ই ভালো হতো। নামের মতো লোকেরা তখন আর শোষণ করতে পারত না আমাদের। উল্টো তাদেরকে প্রাসাদের দরজায় কড়া নাড়তে হতো দুবেলা খাবার জোটাবার জন্য। যাকে, ওসব নিয়ে আপাতত আলোচনা করে লাভ নেই। বুদ্ধিমতী আপনি, বন্ধুত্বের দাবি জানিয়ে ভুল করেননি আমাকে প্রতিজ্ঞার কথাটা মনে করিয়ে দিও। আনুগত্যের শপথ আমি নিয়েছিলাম আপনার কাছে। আপনি মানুষ কিংবা দেবী যাই হন না কেন, তাতে ওটা নড়চড় হওয়া উচিত নয়। আপনার চেনা জানা পুরুষদের তুলনায় আমি অশিক্ষিত হতে পারি, কিন্তু একটা জিনিস গুরুজনেরা শিখিয়ে গেছেন আমাকে, কখনো কোনো কথার বর খেলাপ করতে নেই। বিপদে বন্ধুকে ত্যাগ করতেও শিখিনি আমি। তাই আমার প্রতিজ্ঞা পালন করব, জীবন দিয়ে হলেও রক্ষা করব আপনাদের। সেটা কর্তব্যের খাতিরে, বন্ধুত্বের খাতিরে। এখন অনুমতি দিন, আমি যাই। মোটামুটি ক্ষমতাবান কিছু বন্ধু আছে আমার, পুরোহিতদের ঘৃণা করে। ওদের সঙ্গে আলোচনা করে দেখি কিছু করা যায় কিনা। মন্দিরে আপনাদের পক্ষ নিতে হয়তো রাজি করাতে পারবো ওদের, তবে সময় খুব কম। কতটুকু কি সম্ভব হবে সেটা বলতে পারছি না। আপনারা এখানেই থাকুন, আমি ফিরে এসে মন্দিরে নিয়ে যাব আপনাদের। মাথা নুইয়ে বেরিয়ে গেল উলফান। রাজার পদশব্দ মিলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল লিওনার্ড। তারপর তাকালো জোয়ানার দিকে। যা বললে তার কতটুকু সত্যি? জিজ্ঞেস করল ও। কিসের কথা বলছো? জোয়ানা যেন বুঝতে পারছে না। ওই যে আমাদের বিয়ে আর ভালোবাসার ব্যাপারে যে কথাটা বললে। প্লিজ, ওইসব গুরুত্বের সঙ্গে নিও না। উলফানকে রাজি করানোর জন্য একটি ছলনার আশ্রয় নিয়েছি। যদি দরকার হতো, ওই ওয়াটারকেও আমার স্বামী বলে পরিচয় দিতে দ্বিধা করতাম না। লিওনার্দের মুখে মেঘ জমল। কি মিথ্যে বলেছ? আমাকে স্বামী বলে ভাবো না?
ভালোবাসো না? কেন, তাতে কি হয়েছে? আমাদের বন্ধুত্বের ভালোই সুযোগ নিচ্ছ তুমি, রাগী গলায় বলল লিওনার্দ। যখন যেভাবে খুশি ব্যবহার করছো আমাকে, কখনো চাকর, কখনো স্বামী, কখনো বা দেহরক্ষী। এ তো পরিষ্কার অপমান, জোয়ানা। কেন তুমি এমন করছো আমার সঙ্গে? তুমি বড্ড ছেলে মানুষই করছো লিওনার্দ, শান্ত গলায় বলল জোয়ানা। আমি যা করেছি সবার মঙ্গলের জন্যই করেছি। আলাদাভাবে তোমাকে অপমান করার জন্য কিছুই করিনি। খামোখাই রেগে যাচ্ছ। দেখো, আর কয়েক ঘন্টা পর সম্ভবত মারা যাব আমরা। ধরে নিতে পারো আমরা এখন মৃত্যুসজ্জায়। এই মুহূর্তে আমার সঙ্গে রাগারাগি না করলেই কি নয়? মৃত্যুসজ্জায় আমাকে নিয়েও মিথ্যাচার করাটা কি উচিত হয়েছে তোমার? ফুঁসফুঁস করে বলল লিওনার্দ। থাক সে কথা। আচ্ছা, তোমার ওই বিষের শিশিটা কোথায়? আমাদেরকে একটু বিষ দিতে পারো? যদি সত্যিই মরণ থাকে কপালে, তাহলে কুমিরে পেটে যাবার চাইতে বিষ খাবো আমি। চুলের ভেতরটা হাতরে একটা চামড়ার শিশি বের করলো জোয়ানা। ওটা থেকে বেরোলো একটা বড়সড় বড়ি। যথেষ্ট বিষ আছে এটায়, বলল ও। ভাগ করে 20 জন খেলেও মৃত্যু নিশ্চিত। ছুরি দিয়ে বড়িটা 3 টুকরো করে কেটে নিল লিওনার্দ। একটা নিজে রাখলো, অন্য দুটো দিল ফ্রান্সিসকো আর অটারকে। পাদ্রী একটু দ্বিধান্বিত ভঙ্গিতে নিল বিষটা, কিন্তু বামন রাজি হল না। ওটা আপনিই রাখুন বাস, বলল অটার। আর যেভাবেই মরি, আমি আত্মহত্যা করতে পারবো না। তার চেয়ে হাসতে হাসতে কুমিরের মুখে ঢুকে পড়ব। কাঁচ ঝাঁকালো লিওনার্দ, টুকরোটা নিজের কাছে রেখে দিল ও। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগারের লেখা গল্প দ্য পিপল অফ দ্য মিস্ট এর 9ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।